জি, আসসালামু আলাইকুম। আমার কথা, সরি, ওয়েলকাম এভরিওয়ান। আমার কথা শুনছেন? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, বিসমিল্লাহ। সবাই আছেন ভালো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম, মনে আছে আমরা এতদিন মধ্যে কি কি পড়েছিলাম না? কেউ কি মনে আছে রেসপন্সিবিলিটি আমরা কি কি পড়েছিলাম? এনিথিং? কেউ একজন বলেন। হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন আপনি? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে বলেন, কিছু কি মনে আছে আগে আমরা কি পড়েছি এই চ্যাপ্টারে, গত ক্লাসে? এটা কি নিয়েছিল? এই চ্যাপ্টারটা কি নিয়েছিল বলেন দেখি। ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি ছিল। গুড। ওর মধ্যে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, মাস এলপি। ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি, ম্যানেজিং দ্য বিজনেস, অ্যাসেসিং বিজনেস রিস্ক, সেফগার্ডিং কোম্পানিজ অ্যাসেট, গিভিং প্রপার বুকস অফ অ্যাকাউন্টস। তারপরে ওয়েল ফর হোয়াট, কমপ্লায়েন্স উইথ ল অ্যান্ড রেগুলেশন, অ্যান্ড পি ফর প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, হ্যাঁ, উইচ কমপ্লাইজ উইথ দ্য রিলেভেন্ট লজ অ্যান্ড রেগুলেশনস। ঠিক আছে? তো এই ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি পড়েছিলাম, হ্যাঁ। এরপরে একটা কোয়েশ্চেনও করেছিলাম আমরা, যে ডাইরেক্টররা বুকস অফ অ্যাকাউন্টস দিয়েছিল, মনে আছে এটা? যে ডাইরেক্টররা, অডিটর একটা ফিক্সড অ্যাসেট দেখে বুকস অফ অ্যাকাউন্টস বানাতে পারেনি, এই জন্য অডিটরের সাথে মানে একটা মনোমালিন্য হয়েছিল। রিমেম্বার এই কোয়েশ্চেনটা আমরা ক্লাসে করেছিলাম? হ্যালো? 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 কথা শোনা যায় না? জি স্যার। জি স্যার। দয়া করে একটু জবাব দেন। হাউ কাম পিপল আর সো দেয়ার? ও না, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। মেবি ইটস বিকজ অফ মাই ভয়েস। ইটস এ ভেরি সুদিং এফেক্ট। যে কেউ যেকোনো সময় ঘুমিয়ে যেতে পারে, তার প্রমাণ হচ্ছে কাজ শুরু করার 2 মিনিটের মধ্যে কোনো জবাব নেই কারো, কেউ হ্যাঁও না নাও না, জাস্ট অন করে পুরো চলে গেল। ভেরি ডিপ্রেসিং ফর দ্য টিচার। এনিওয়ে, রেসপন্সিবিলিটি আমরা এই কোয়েশ্চেনটা করেছিলাম, সে কি মনে করতে পারছে? না মনে করতে পারলে কোনো দোষে কিছু না, জাস্ট সে নো, স্যার কিছু মনে নেই। আমি জাস্ট রিক্যাপ করছি, কারণ হঠাৎ করে পড়ালে আপনার কিছুই মনে, মানে আবারও কারেন্ট করতে হবে না, স্যার কোথা থেকে বই শুরু করলো। আমরা ডাইরেক্টর রেসপন্সিবিলিটি আন্ডার কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, বিসিকের একটা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন করেছি, যে ইদরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে, ডাইরেক্টর রিপোর্ট টু শেয়ার হোল্ডার্স, রোলস এন্ড রেসপন্সিবিলিটিস কি, বোর্ড অফ ডাইরেক্টর, সিএফও, তারপর হেড অফ ইন্টারনাল অডিট, কোম্পানি সেক্রেটারি রোলস কি, এবং অডিট কমিটি কেমন কবে হয়ে যায়। অডিট কমিটির হেড থাকবে একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, যে তার কাজ হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো প্লাস ইন্টারনাল কন্ট্রোল এগুলো দেখা। হম। অ্যাসুরেন্স প্রোভাইডার বা অডিট অ্যাসুরেন্স প্রোভাইডার রেসপন্সিবিলিটি কি ছিল? ছিল হচ্ছে তার কি রিকোয়ারমেন্ট এটা জানা, টার্মস অফ এঙ্গেজমেন্ট কি এটা বোঝা, এথিক্যাল এন্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করা, বা এথিক্যাল বা প্রফেশনাল যা বলে সেই অনুযায়ী কাজ করা, এবং কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ড মেনে চলা। শর্ট ভাবে আমরা শিখেছিলাম লি। এল ফর লেজিসলেশন অনুযায়ী কাজ করা, অর্থাৎ ল অনুযায়ী কাজ করা। সেকেন্ড হচ্ছে টার্মস অফ এঙ্গেজমেন্ট মনে রাখা, তারপর এথিক্যাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেনে চলা, এবং কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ড মেনে চলা। তারপর আমরা এটাও বলেছিলাম যে স্ট্যাচুরি অডিটরের দায়িত্ব কি, এবং ইন কেস অফ অডিটর, মেইন নর্মাল অডিটের ক্ষেত্রে অডিটরের দায়িত্ব কি এবং কি না, এবং নন অডিট সার্ভিসেস এর ক্ষেত্রে অ্যাসুরেন্স প্রোভাইডারের দায়িত্ব কি এবং কতটুকু লিমিটেড। স্ট্যাচুরি অডিটের ক্ষেত্রে অডিটরের দায়িত্ব ছিল অডিট প্রপারলি প্ল্যান হয়েছে, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েন্ট এভিডেন্স নেওয়া হয়েছে, ভ্যালিড কনক্লুশন জানছে। যেমন অডিট প্ল্যানিং নিয়ে আপনাদের চ্যাপ্টার আছে 7, 8, 9, 10। এটা একটা আপনার পরীক্ষার কোয়েশ্চেন আসবে, একটা স্টোরি বলবে এই কোম্পানির এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, লাস্টের রিকোয়ারমেন্ট দিবে যে তুমি অ্যাসেস করো কোন কোন ব্যাপারগুলো অডিট প্ল্যানিং এর সময় আমার মনে রাখতে হবে। অডিট প্ল্যানিং এই এই ধরনের প্রশ্ন, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স,
এই ব্যালেন্সের জন্য তুমি কি করতে পারো, এই অডিটের জন্য কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে অডিটটাকে, এইটা। এন্ড ফাইনালি ভ্যালিড কনক্লুশন ড্রন, যে তুমি এই ফাইন্ডিং পেয়েছি, এখানে মিস স্টেটমেন্ট আছে, এখানে মিস স্টেটমেন্ট তো কোয়ান্টিটিভ নাই বা কোয়ালিটিভ থাকতে পারে, হোয়াট ডু ইউ ডু অ্যাবাউট ইট? কিন্তু সেক্টরের দায়িত্ব কোনগুলো না, সেটা হচ্ছে ডিজাইনিং অ্যান্ড অপারেটিং দ্য সিস্টেম অফ দ্য এন্টিটি, মেইনটেইনিং বুকস অফ অ্যাকাউন্টস, দেন প্রিপারেশন অ্যান্ড অ্যাকুরেসি অফ দ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন এনএফএস, প্রত্যেকটা এরর গুলা বাই করা, ফ্রড প্রিভেন্ট করা, এগুলো কিন্তু দায়িত্ব না, দায়িত্ব না। মনে রাখতে হবে যে অডিটর ফ্রড ধরতে পারে নাই বিকজ অনেক সময় কিন্তু তার দায়িত্বই নেই, ফার্স্ট প্লেস। ইউজুয়ালি ম্যাটেরিয়াল ফ্রড অডিটর ধরতে পারে শুধু যদি মেটিকুলাসলি প্ল্যান্ড হয়, বাট immaterial fraud বা fraud very carefully planned is very difficult to be detected by the normal plain audit procedure because it's not a forensic audit and সমস্ত কমপ্লায়েন্স উইথ অল লজ এন্ড রেগুলেশন, এটা অডিটরের কাজ না। অডিটরের চোখে পড়লে ফাইন, সেটা রিপোর্ট করতে পারে বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে পারে, বাট ওইটা ধরা তার কাজ না। আপনার মানে আপনি একটা পথচারী, রাস্তায় দেখলেন একজন পড়ে আছে, আপনার মানুষ হিসেবে হয়তো আপনার একটা দায়িত্ব আছে যে তার কাছে গিয়ে যায় কি দুর্ঘটনা ঘটছে সেটা জিজ্ঞেস করা, বাট দ্যাটস আ পুলিশ এন্ড মানে কিসের রেসপন্সিবিলিটি, প্রাইমারি রেসপন্সিবিলিটি to identify as to what has gone wrong in that particular instance. With respect to non-assurance services or non-audit services এর ক্ষেত্রে রেসপন্সিবল শুধু যে সার্ভিসটার সাথে এগ্রিমেন্ট হয়েছে, যে এই সার্ভিসটা আমি দিব এই বিনিময়ে আপনি আমার টাকা দিবেন। অন্য আর আসপেক্ট অফ কোম্পানির অপারেশন এইটা অ্যাসুরেন্স প্রোভাইডার, নন অডিটের ক্ষেত্রে যেমন রিভিউ বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে এটা অ্যাসুরেন্স প্রোভাইডারের দায়িত্ব না। এই যে কথাগুলো যখন বললাম, তুই কি কোনোভাবে কানেক্ট করতে পেরেছিস? এটা কোন স্লাইডে মনে আমি শিওরলি নাই, বাট কেউ কি কথা বলতে পারেন? আমি বুঝিও না যে আপনারা আছেন কিনা ক্লাসে। স্যার এগুলো আগে স্লাইডে ছিল স্যার, হ্যাঁ আগের স্লাইডে ছিল কত ক্লাসে। হ্যাঁ, জায়গা জবাব দেওয়ার জন্যই আমি খুশি হয়ে গেলাম, বুঝতে পারছেন যে কষ্ট করে কথা বলছেন। জি স্যার। আবার বলে জি স্যার। আচ্ছা, তো এরপরে ছিল এরর। হ্যাঁ, এররে কি কি ছিল? এরর অফ প্রিন্সিপাল ছিল, কম্পেনসেটিং এরর ছিল, এরর অফ অমিশন ছিল। তিন রকম এরর। এরর আর ফ্রডের মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা হলো ওয়েল প্ল্যান্ড আর একটা হচ্ছে ওয়েল প্ল্যান। ওয়েল প্ল্যান না থাকার ফলে ভুলটা কোনো না কোনো জায়গায় আটকে যায় এবং ইউজুয়ালি অডিটরের চোখে পড়ে। হাউএভার, হ্যাভিং সেড দ্যাট, কিছু কিছু এরর থাকলেও অডিটর অনেক সময় ধরতে পারে না। সেগুলো কি জাতের এরর? তিন ধরনের এরর ছিল: এরর অফ প্রিন্সিপাল, কম্পেনসেটিং এরর এবং এরর অফ অমিশন। প্রিন্সিপাল কি? যেমন capital expenditure charged to revenue expenditure, still revenue expenditure and it's still going to result in similar P&L. And compensating error কি? একটা ইম্প্যাক্ট, একটা একদিক দিয়ে আপনি ডেবিট আপনি বাড়াই দিচ্ছেন, ক্রেডিটও আপনি বাড়াই দিচ্ছেন, সো দুই সাইডের ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে, সো দ্যাট মে নট ডিটেক্টেড বাই দ্য অডিটর। অথবা অমিশন, আপনি একটা ট্রানজাকশন বুক করেননি, তো পোস্টিং এরর হতে পারে, ক্যাস্টিং এরর হতে পারে, ইট কুড বি এনি অফ দিস। সো এরর অফ প্রিন্সিপাল, কম্পেনসেটিং এরর এবং এরর অফ অমিশন, এই তিন ধরনের এরর। এরপরে আমরা পড়ছিলাম ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোলে অডিটরের অ্যাসেসমেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল আমরা তিনটা শর্ট করেছিলাম। তিনটা, যে অডিটরের রিকোয়ারমেন্টটা কি, এটা 315-তে বলা আছে। হ্যাঁ, আনডিফাইং অ্যাসেসিং দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। তারপর রেসপন্স কি, এটা আইসা 330-এ বলা আছে, অডিটর কিভাবে রেসপন্স করবে। এন্ড ফাইনালি অডিটর কিভাবে কমিউনিকেট করবে, এটা আইসা 265-তে বলা আছে, 265 আছেন। Yes, sir. এরপরে থ্যাংক ইউ। এরপরে আমরা কেটি যে রিসিভেবল লেজার ক্লার্ক ছিল, একটা কোয়েশ্চেন করেছিলাম যে কেটি ইনপুট দিতে, খুব প্রতি বছরই করাই, ঠিক আছে। এরপরে আমরা ফ্রড নিয়ে দেখছিলাম যে কিছু বিখ্যাত ফ্রডের ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম, এবং ফ্রডের ক্ষেত্রে ম্যানেজমেন্টের দায়িত্বগুলো কি ছিল, অডিটরের দায়িত্ব কি, অডিট ম্যানেজমেন্টের দায়িত্ব কি ছিল, যে এস্টাবলিশিং এ কালচার অফ অনেস্টি এন্ড এথিক্যাল বিহেভিয়ার, এস্টাবলিশিং এ সাউন্ড সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড পলিসি অ্যান্ড প্রসিডিওর থাকা কোম্পানিতে, যেমন ফ্রড হইলে কি করবে বা ফ্রড প্রিভেন্ট করলে কি করার জন্য কি কি করা যেতে পারে। ওয়ারেজ অডিটরের ক্ষেত্রে অডিটরের দায়িত্বগুলো কি ছিল? অডিটর রিস্ক অ্যাসেস করবে,
রিটেন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন নিবে, এবং ফ্রড ইমপ্লিকেশন ফর আদার অ্যাসপেক্টস অফ অডিট কি হবে, ফ্রড ইমপ্লিকেশন ফর আদার অ্যাসপেক্টস অফ অডিট, অন্য অডিটের অ্যাসপেক্টে কি হবে, বুঝে কি যাচ্ছে? জি স্যার। আমরা একটা মেঘের মধ্যে একটা জিনিসও শিখলাম যে অডিটর্স আর এন্টাইটেলড টু একসেপ্ট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যা এভিডেন্স ম্যানেজমেন্টের কাছে পাবে ওগুলা ট্রুথফুল এন্ড জেনুইন হিসেবে ধরে নিবে, আনলেস অন্য কোনো এভিডেন্স অডিটরের সামনে চোখে পড়ে বা কাজের সাথে পায়, যেটা দেখা যায় যে না অ্যাকচুয়ালি যতটা ভালো ভাবছিল ম্যানেজমেন্ট ততটা ভালো না, ওরকম কিছু যদি অডিটরের চোখে না পড়ে, অডিটর্স আর এন্টাইটেলড টু accept representations as truthful and genuine. তারপর ফ্রড যদি আপনার ধরা পড়েই যায় তখন আপনি কি করবেন, এটা নিয়েও আমরা পড়েছিলাম, এটা পড়েছিলাম না গত ক্লাসে? হ্যালো, গুড। আমরা ফ্রডের রিপোর্টিং নিয়ে যেটা পড়েছিলাম সেটা ছিল ম্যানেজমেন্টের নিচের কেউ যদি ফ্রড করে তাহলে আপনি কি করবেন, ম্যানেজমেন্টকে জানাবেন। যদি ম্যানেজমেন্টই ফ্রড করে তখন বোর্ডকে জানাবেন। যদি বোর্ড ম্যানেজমেন্ট সবাই মিলে মিশে থাকে তখন রেগুলেটরকে জানাবেন, এবং শেয়ার হোল্ডারদেরকে জানাতে হবে হচ্ছে কি হিসাবে, অডিট রিপোর্টের মাধ্যমে। তারপরে আমরা এই যে কিসে দুই তিনটা এক দুইটা কোয়েশ্চেন করেছিলাম এবং ফ্রড ট্রায়াঙ্গেল সম্পর্কে পড়েছিলাম, যে ইনসেন্টিভ প্রেশার এবং অপরচুনিটিস ইনসেন্টিভ, মানে কি কি ক্ষেত্রে ফ্রড গুলো হয়, যেমন ফাইন্যান্সিয়াল। হ্যাঁ, এটা পড়ানো হয় স্যার। এটা পড়ানো হয়নি? না, এটা পড়ানো হয়নি। এখন আপনাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা পড়ানো হয়নি? না না, বুঝতে পারছি। কে দিয়ে দিছে? আমি তো দিইনি। কে দিছে? আমি তো দিইনি। কে জানি বলে দিয়ে দিছে। এটা কি আমরা পড়েছিলাম? এটা কি মনে আছে? না থাকলে বলেন, আবার পড়বো, নো প্রবলেম। এটা পড়ানো হয়নি স্যার। আচ্ছা, ফাইন। ফ্রডের ক্ষেত্রে আমরা ফার্স্টে ওই যে কোয়েশ্চেন গুলো করেছিলাম, এরপরে এইটা পর্যন্ত আসে। এখন ফ্রড রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে গিয়ে এই যে এই স্লাইডে আপনারা যে জিনিসগুলো নিচে আন্ডারলাইন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই পুরো জিনিসটা হচ্ছে আইসা 240-1। কেন এটা এখানে আনলাম এখন? এখন আমার মনে হয় এটা পড়িয়েছিলাম এই কারণে, কারণ একজন বলছিল যে এটা দেওয়া ভালো হয়েছে, কারণ এটা স্যার কিসে পড়া হয় না, মনে হইলো পড়ানো হয়েছিল, বাট কোনো সমস্যা নেই, আবার পড়াবো, নো প্রবলেম। আচ্ছা যাক, তারপর আপনাদের ব্রেন মেমোরি একটু রিফ্রেশ হোক, আমরা ইনশাল্লাহ শুরু করবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তো ফ্রড রিস্ক ফ্যাক্টরে এই যে জিনিসগুলো যে ফ্যাক্টর গুলো আছে, যেমন আপনার তিনটা ট্রায়াঙ্গেলের তিনটা পয়েন্ট, একটা হলো প্রেশার, এইটাকে আরেকটা বলে অপরচুনিটি, আরেকটা হচ্ছে রেশনালাইজেশন অফ অ্যাটিটিউড। মিনিং একটা ত্রিভুজের তিনটা পয়েন্ট থাকে, এটাকে এই তিনটা পয়েন্ট, ইনসেন্টিভ প্রেশার, ইনসেন্টিভ অর প্রেশার এক, দুই হচ্ছে অপরচুনিটিস, এবং তিন নম্বর হচ্ছে অ্যাটিটিউড অ্যান্ড রেশনালাইজেশন, পরের স্লাইডের নিচে উপরে। এইগুলা এই এরিয়া গুলোতে ফ্রড রিস্ক ফ্যাক্টর গুলা দেখা যায়। এবং এগুলা ইজ হাইলি 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 ইম্পর্টেন্ট even when it comes to audit planning. Even if the question comes from audit planning, you might be exposed to some areas of this which are included here. আমি কি বুঝাতে পারলাম? কিছু কিছু জিনিস অডিট প্ল্যানিং এই থাকবে, কিন্তু এই ধরনের সিচুয়েশন যদি থাকে, এই ধরনের গল্প যদি থাকে যে কোনো হঠাৎ করে কোম্পানির প্রফিট কমে গেছে, অথবা র্যাপিড টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে কাস্টমার ডিমান্ড হঠাৎ করে কমে গেছে, কোনো কোম্পানির নেগেটিভ অপারেটিং ক্যাশ ফ্লো এবং আনস্টেবল প্রফিটেবিলিটি, কোনো বছর প্রফিট কোনো বছর লস, নতুন অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্ট, ট্যাক্স রেগুলেশন আসছে যে কারণে অনেক বেশি ট্যাক্স আসছে, বিজনেস ইজ নট অ্যাজ প্রফিটেবল, অথবা ম্যানেজমেন্টের কাছে বোর্ডের থেকে প্রেশার আছে যে এবার এত টাকা প্রফিট করে দেখাইতে হবে, এবং যে পার্সোনাল সিচুয়েশন, পার্সোনাল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, যেগুলা ওই যে মনে করেন কি বলে তাদের কম্পেনসেশন, অনেক সময় তাদের ম্যানেজমেন্ট দেখা যায় হাইলি নিজের ভেরি
তাদের যে বেতন দেওয়া হয় তার চেয়ে তারা যে লাইফস্টাইল লিড করে, দে ডোন্ট গো হ্যান্ড ইন হ্যান্ড. সো দিস ইন্ডিকেটস দ্যাট আ ফ্রড মে হ্যাভ টেকেন প্লেস, নট মাস্ট হ্যাভ, মে হ্যাভ. ঠিক এই করলো ঠিক একইভাবে অপরচুনিটি মানে যে তারা যে সুযোগ পায়, এই ধরনের সুযোগগুলো পাইলে তারা ফ্রড করতে পারে, এই ধরনের ইস্যুগুলো থাকলে তারা ফ্রড করতে পারে. যেমন রিলেটেড পার্টি ট্রানজাকশন মাচ ইজি. এই কারণে এক কোম্পানি আরেক নিজে নিজে কোম্পানি এক কোম্পানি থেকে আরেক কোম্পানি নিজে নিজে চিঠি লিখে দিয়ে দেয়. তারপরে অ্যাসেট লায়াবিলিটি রেভিনিউ, এগুলোর মধ্যে প্রচুর এস্টিমেশন আছে. অনেক অ্যাসেট লায়াবিলিটি আবার হাইলি কমপ্লেক্স ট্রানজাকশন টু হাইড সামথিং রং. তারপর বিজনেস ইন্টারমিডিয়েটলি সেট করা থাকলে ইনএফেক্টিভ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ নিজের মতো করে অ্যাকাউন্টিং হাতে কলমে লিখে, এরকম বই খাতা নাই বা থাকলেও আপনি জানেন না. আর থার্ড ফ্যাক্টরটা ছিল অ্যাটিটিউড অ্যান্ড রেশনালাইজেশন. সেটা কি? অ্যাটিটিউড অ্যান্ড রেশনালাইজেশন ছিল হলো গিয়া ওরা মনে করে যে অতীতেও নোন হিস্ট্রি অফ সিকিউরিটি লস এর আগেও করছে. যেমন আমাদের ক্যাপিটাল মার্কেটে একজন আছে, সবাই নাম জানে, কেউ নাম বলে না, আমিও বলবো না. তো তার যেমন ভায়োলেশনের হিস্ট্রি আছে, কিন্তু আমরা সবাই তাকে ভালোবাসি বা চিনি. তো তার ভায়োলেশন আছে, নোন হিস্ট্রি অফ ভায়োলেশন, ঠিক আছে. তা এরা যদি এদেরই কোনো আর একটা ব্যবসা বা তারা যদি ইনভেস্ট সেরকম একটা ব্যবসা জানতো, আমরা সাবধান দিতে হবে যে না, ইউ নো ওয়াট, এখানে ফ্রডের একটা হাই রিস্ক আছে, কারণ এরা আগেও অতীতে করছে. তারপর হচ্ছে যে ম্যানেজমেন্টের কোম্পানির স্টক প্রাইস নিয়ে অনেক বেশি চিন্তা, যে এইটা করলে স্টক প্রাইস বাড়বে, এই জার্নাল দেওয়া যাবে না, কারণ তাহলে স্টক প্রাইস কমে যাবে, আমার প্রফিট কমে যাবে, ইপিএস কমে যাবে. তারপরে হইলো গিয়া সিগনিফিকেন্ট প্রবলেম যেগুলো আছে ম্যানেজমেন্ট সেগুলা কিসে করছে না, অ্যাড্রেস করছে না. সিনিয়র ম্যানেজমেন্ট অফিসে আসে না, বাকি সময় বাইরে বাইরে থাকে, লো মোরাল. তারপরে ম্যানেজমেন্ট এবং আগের অডিটরের সাথে সম্পর্ক খুব খারাপ. আপনি আগের অডিটরের সাথে কথা বলছেন, দেখলেন যে না, হি ইজ নট ভেরি পজিটিভ অ্যাবাউট দিস. সো এই যে জিনিসগুলো যখন থাকে, হ্যাঁ, তখন এটা হচ্ছে এগুলো, দিজ আর অল ফ্রড রিস্ক ফ্যাক্টর দ্যাট কামস আন্ডার অ্যাটিটিউড অ্যান্ড রেশনালাইজেশন. কেন আপনাকে এইটা তিনটা সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে এটা বোঝার জন্য, যে তিন রকম করে. একটা হলো প্রেশারে পুইলে করে, আর একটা সুযোগ আছে বুঝলে করে, আর একটা হচ্ছে প্রেশারও নাই, একটু ভেজাল বিধি করতে হবে, খুব পরিষ্কার সুযোগও নাই, তাও করে. কারণ কি? আরে ধরা পড়লেই বাকি, আগেও তো করছে, কি আর হবে? আর না ধরা পড়লে তো পুরাই লাভ, ধরা পড়লে হালকা ক্ষতি. কথা কি বুঝতে পারছেন? এইটা হচ্ছে একটু অ্যাটিটিউড অ্যান্ড রেশনালাইজেশন. হ্যাঁ, এই তিনটা পয়েন্টকে আমরা একসাথে বলি ফ্রড ট্রায়াঙ্গেল. এখন এই যে জিনিসগুলো আছে, এই যে স্ট্যান্ডার্ডাইজ করা যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো হইলো গিয়ে আপনার মনে করেন বা যে কলেজ, এগুলো আপনার এখানেও আসে. এই যে আপনার এই লেভেলের পরীক্ষা, এই চ্যাপ্টারে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে যে উপর সিনিয়রিটি কি কি ফ্রড রিস্ক ফ্যাক্টর আছে, অথবা আপনার অডিট পেন্ডিং অনেক সময় আসতে পারে, যে কোন কোন ইস্যুগুলো নিয়ে তুমি অডিট কিসে করবে, অডিট করার আগে তুমি উপরে কোন কোন ইস্যুগুলো কনসিডার করবা. এই তখন আপনি এই জিনিসগুলো দেবেন, যে প্রেজেন্স অফ দিস থিংস, তখন ইউ হ্যাভ টু ভেরি অ্যালার্ট যে এই ইস্যুগুলো আছে, যে কোম্পানির ম্যানেজমেন্টের উপর প্রেশার আছে কিনা টার্গেট অ্যাচিভ করার জন্য, বা এটা টেকনোলজি পুরান হয়ে গেছে, মার্কেটে কম্পিটিটর চলে আসছে, অথবা নতুন ট্যাক্স বসে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি. ঠিক আছে, অথবা এদের কয়েকদিন আগে ফাইন হয়েছে, তারপরে এরা ঠিক আছে এখন পর্যন্ত, এইরকম আর কি. বুঝাতে পারছি? তারপরে জি বলেন না. অবশ্যই ম্যানেজমেন্টের ইন্টেনশন আছে কি নাই এটা অডিটর কিভাবে বুঝবে? ম্যানেজমেন্টের ইন্টেনশন না, প্রথমত এক হচ্ছিল এক্স্যাক্টলি, সুন্দর একটা প্রশ্ন. ম্যানেজমেন্টের ইন্টেনশন আছে কি নেই, আপনি তো ম্যানেজমেন্ট জিজ্ঞেস করলে ম্যানেজমেন্ট তো আপনার বলবে না যে ভাই যদি ইচ্ছা আছে ফ্রড টট করার, আপনার সুযোগ দিলেই হয়, এরকম সাধারণত বলেন. হ্যাঁ, যেটা হচ্ছিল, আপনি যখন কথা বলেন লো মোরাল লো মোরাল, যেমন যে আপনি আপনার নিজেদের বাস্তব জীবনে আপনারা মনে করেন 5টা ক্লায়েন্ট করেছেন, আমি শিওর সবাই 4-5টা ক্লায়েন্ট করেছেন, আপনার কাছে কোনো ক্লায়েন্টের মোর অর্ডারলি এবং কোনো ক্লায়েন্ট মোর স্ট্রিক্ট মনে হয়নি? এরকম হয়েছে কখনো? হয় নাই? মানে কেন আমি বলছি, তখন আপনি একটা এন্টিটি এনভায়রনমেন্টে গেলেই বুঝবেন যে এদের মোরাল কিছু. হঠাৎ করে আপনারা মনে করেন কথা নেই কথা নেই, বিরিয়ানি খাওয়া দিল, স্টার্ট করে গাড়ি দিয়ে নিয়ে যাবে, আপনার জন্য হঠাৎ কাজ শুরু করে দিল, তার মানে তারা মেবি there is intention. None of these factors is a guarantee that a fraud exists.
কারণ যত ভালো ভালো কোম্পানি সবারই একটা স্টক মার্কেটের অ্যালাইনমেন্টের একটা ব্যাপার থাকে। দিনের শেষে নো ওয়ান ইজ এ চ্যারিটি, নো ওয়ান ইজ এ চ্যারিটি, কেউ চ্যারিটি করতে এখানে আসে না। কিন্তু দিনের শেষে অ্যাকচুয়াল জায়গায় পৌঁছার জন্য অনেকে অসাধু পথ অবলম্বন করে, অনেকে সুন্দর পথে যায়। নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রেশার আছে মানে যে ফ্রড আছে সেটা না। ঠিক একই ভাবে ম্যানেজমেন্টের মনে কি আছে এটা তো আপনি জানতেই পারবেন না, বাট লো মোরাল থাকতে পারে। লো মোরাল, কথা চেঞ্জ করে ফেলা, সাপোর্ট না দেওয়া, অডিটের সময় আননেসেসারি ডিলে করা, তারপর অফিসে আসলে আসলাম, আসলে নাই, এই কাগজ দিয়ে চলেন, আমরা তো এমনিই চলছি, এরকম যদি হয় তাহলে পরে আপনার যেটা করতে হবে, তখন আপনার একটা ইন্ডিকেশন যেটা ম্যানেজমেন্ট ডাজন্ট কেয়ার। তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোয়ালিফাইড দিলাম না ডিসক্লেমার দিলাম, উম, সেটা নিয়ে তারা খুবই মানে এমন একটা কোয়ালিফাইড বা ডিসক্লেমার পয়েন্টে চলে যায় যে ম্যানেজমেন্ট ওটা নিয়ে কিছু না, কারণ তারা অন্য চিন্তা করছে। তো এই সমস্ত জিনিসপত্র দেখলে পরে আপনার মনে হতে পারে যে ম্যানেজমেন্টের মোরাল বা ম্যানেজমেন্টের মনে প্রবলেমেটিক কিছু একটা থাকতে পারে। থাকলে পরে যেটা হবে সেটা হচ্ছে, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তখন ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ইন অ্যাসেসিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অর অডিটিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বাট আপনার তো মনের কোনো ব্লাড টেস্ট নাই যেটা আপনি করতে পারবেন, বা তারা তো লাইট ডিটেক্টরের মাঝখানে নিতে পারবেন না, এই আর কি। আমি আপনার ডিড আনসার ইউর কোয়েশ্চেন? হ্যাঁ, কে প্রশ্ন যিনি করেছিলেন উনি কি আছেন? জি স্যার। বুঝতে পারছেন নাকি না? জি ক্লিয়ার স্যার। হয়নি? জি স্যার, ফাইন। বুঝতে পারছি। তারপরে থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, নো প্রবলেম। ফ্রডের ক্ষেত্রে আমাদের কনক্লুশনটা হচ্ছে এরকম যে, ফার্স্ট অফ অল একসেপ্ট সংবাদপত্রের সাংবাদিকরা আর আপনারা এখন এক না। উনারা উনাদের কাজে মাস্টার, জার্নালিস্ট মানুষ, উনারা ওইটা বুঝে। উনারা আমার কাজ, যেমন আপনি ইঞ্জিনিয়ারের কাজ বুঝেন, ইঞ্জিনিয়ার আপনার কাজ বুঝে না। আপনি যেমন হালকা হালকা নাট বল্টু লাগাই, যেমন আপনি যেমন ইঞ্জিনিয়ার হতে পারবেন না, একটা বেসিক অ্যাকাউন্টিং এর কোর্স করেও আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবেন না। ঠিক একই ভাবে এই আমাদের স্কুলের জন্য আমি ছোট্ট একটি কবিতা লিখেছিলাম, এখন আমি সাংবাদিক লিখেছিলাম। So, প্রত্যেকের কাজের একটা স্পেশালিটি আছে। বাট অনেক সময় সাংবাদিক বলে বসে না, অডিটর যুক্ত ছিল, অডিটরকে এই করেছে সেই করেছে, ওনারা না বুঝে বলে। অনেক সময় ওনারা অডিটরের সাথে কথা বলে অডিটর কথাটা বলে, কারণ আছে, কারণ অডিটরের বলেন যে কেন অডিটর অনেক সময় উত্তর দেয় না, অনেক সময় পেপার লেখে না, ওনাকে অনেকবার ফোন করেও তাকে ফোনে ধরানো যায়নি, বা ফোন করে প্রশ্ন করলে উনি উত্তর দেননি। স্যার, আমার তো রিপোর্টিং এর একটা স্টেপ বাই স্টেপ ধাপ আছে। আমি এটার পরে এটা কাকে রিপোর্ট করব, তারপরে তাকে, তারপরে তাকে। হঠাৎ করে তো আমি ওকে জানাই দিতে পারি না স্যার। আপনি অলমোস্ট কখনোই ওর সাথে কথা বলতে পারবেন এই ফার্স্ট প্লেস। কারণ কি, আপনার তো কনফিডেন্সিয়ালিটির ব্যাপার আছে, ও তো এগুলো কেয়ার করছে না, বুঝেন নাই? ও তো, জি স্যার। তো এখন আপনি কখনোই দেখবেন অডিটরে যদি সাক্ষাৎকার কোনো কারণ ছাড়া দেওয়া শুরু করে, যদি কোনো অডিটর এই জন্য, অনেকে যেমন বলে না আরে ওই অডিটরের প্রবলেম করছে, যেমন বাংলাদেশে একটা ইস্যু আছে, আমি অনেক সময় দেখি একজন না বুঝে বলছে আরে না ওনারা ফোন দিয়ে সাংবাদিকরা ধরতে পারেন। আমি বলি, সাংবাদিকরা ধরতে পারে নাই না পারেন এটা কিন্তু ব্যাপার না, ব্যাপার হচ্ছে সাংবাদিকরা তো জানে না যে অডিটরের কিছু একটা প্রিন্সিপাল, কিছু মানে কয়টা বাইন্ডিংস আছে যেগুলো কয়টা প্রিন্সিপালের মধ্যে দিয়ে অপারেট করতে হয়। তো ওগুলোর জন্য হয়তো সে বলেন, এখন সে ভদ্রলোক গোপনীয়তা রক্ষা করছে, কনফিডেন্সিয়ালিটি প্রিন্সিপাল। হ্যাঁ, উনি উত্তর দেওয়ার কথা না, আর ওনার নাম্বারও তার কাছে সেভ করে নাই, উনি কোথা থেকে ফোন ধরলেও বা উত্তর কেন দিতে পারতো বলেন? আসতে পারবো তার কাছে তো উনি জবাব দিয়ে এই মুহূর্তে না, ইটস নট ক্লোজ। ইফ দে আস্ক দ্য রেগুলেটর দে ক্যান গেট দ্য আনসার। তো এই জিনিসগুলো আপনারা কখনো বলতে যায় না, কেন বলতে যায় না? আপনাদের বোকা বলবে, যারা আমরা প্রফেশনাল আছে বুঝিয়ে তারা আমরা বোকা বলবো অথবা অনৈতিক বলবো। কেন বলবো? কারণ আপনি জানেন অডিটের রিকোয়ারমেন্টটা কি, আপনি জানেন যে অডিটর কথা বলতে পারবে না, তাও এই নিউজ গুলো পড়ে এত বুকে নেওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে অডিটরের এটা কনফিডেন্সিয়াল, এটা প্রিন্সিপাল থাকে, ও সবসময় সব বলতে পারে না। সবসময় সব বলতে পারে না। হ্যাঁ, রেগুলেটর যদি ওরা সরাসরি প্রশ্ন করে, ও সব তখন উত্তর দেয় রেগুলেটর। কথা বুঝছেন? আপনি তো কাউকে টেলিফোনের মধ্যে বিজ্ঞ বানিয়ে ফেলতে পারবেন না, বুঝেন নাই আমার কথা? জি স্যার। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে হইলো গিয়া আমাদের অডিটর প্রথমত সমস্ত ফ্রড ধরতে পারার কথা না। এই যে লাইনগুলো বলছি এগুলো কিন্তু আমার মনের কথা না, অথবা আমি আমার গা বাঁচানোর জন্য বলছি না, এগুলো আপনাদের বইতে আছে, লিটারেলি বইতে আছে।
এবং সেই বইটা আইসিডব্লিউ থেকে নেওয়া হয়েছে, এবং আইসিডব্লিউ ওরা কিন্তু মোটামুটি মেজরিটি কেসে ভেরি সিরিয়াস প্র্যাকটিস করে। তো ওরাই বলছে যে আমরা ফ্রড ধরতে পারবো না সবগুলো, যেখানে ফি আছে, কালচার আছে, সব আছে। তো বাংলাদেশে কত লেট অ্যালোন বাংলাদেশ, যেখানে কালচার নাই। লেকচার দেওয়া এক কথা, আর বাস্তবে এগুলো ইমপ্লিমেন্ট করা হলো আরেক কথা। আমি পড়ানোর সময় আপনাকে 1400 রকমের স্ট্যান্ডার্ড পড়লাম, বাট বাস্তবে আপনি কয়টা মানতে পারবেন? মানতে পারলে তো আলহামদুলিল্লাহ, যদি মানতে না পারেন মোটা দায় মেজরিটি কিসে, তখন ইট বিকামস ডিফিকাল্ট। যেমন আমি আমি তারপর আচ্ছা আমি আসবো না অডিটর। আর আপনি যদি মনেই করেন যে অডিটর সমস্ত ফ্রড ধরবে, তাহলে আপনি আশা করতেছেন অডিটর অ্যাকচুয়ালি ফরেন্সিক অডিটের কাজ করবে। ফরেন্সিক অডিটের বিল হয় 30 লাখ 40 লাখ, যে এখানে অডিটের বিল হয় 3 লাখ টাকা। সুতরাং আপনি 10 ভাগের 1 ভাগ টাকা দিয়ে অডিটরের কাছে আশা করতে পারেন না ফ্রড সে ধরে রিপোর্টও বেরিয়ে ফেলাবে। এবং বিকজ ফ্রড ইনভেস্টিগেশন ইজ প্রহিবিটিভলি কস্টলি অ্যান্ড ডিফারেন্ট অ্যাকাউন্টিং, অডিটররা পারে, কিন্তু তখন সে যখন তার জন্য অ্যাপয়েন্টমেন্ট আপনি দিবেন যে আমি আপনাকে ফ্রড ইনভেস্টিগেশন, এই যেমন তাই দেখেন আপনারা স্পেশাল অডিট দিচ্ছে, দেখছেন কোন সময়? জি স্যার। দেখেছেন কেউ? আচ্ছা, এখানে এমন কেউ আছেন যার 6 মাসের নিচের এক্সপিরিয়েন্স আছে ফার্মে? বিলো 6 মান্থ? কিভাবে সম্ভব? তাহলে আমার তো ধারণা যে সবাই তো কিছু না কিছু এক্সপিরিয়েন্স আছে কাজ করার। স্পেশাল অডিট তো আপনার পেপার টেপার পড়েন কখন? অনেক সময় কিন্তু রেগুলেটর একটা 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 দুর্ঘটনা ঘটে, যেটা বাস্তবে খুব স্বাভাবিক। যেমন হসপিটালে গেলে সমস্ত রোগী যেমন বাঁচে না, ঠিক একইভাবে সমস্ত অডিটর সব ধরা পড়ে না, পড়ার কথাও না। এবং এটা বইতে বলছে, এটা কিন্তু অডিটররা বানায় বলতেছে না, বা তার বাংলাদেশের নিজের মতো করে আইন করে নিচ্ছে সেরকম না কিন্তু। কারণ অডিটের লিমিটেশন আছে, যেটা আমরা গত চ্যাপ্টারে পড়েছিলাম। ঠিক একইভাবে যখন এই অডিটরস নট এক্সপেক্টেড ডিসকভার অল দ্য ফ্রডস, এবং আপনার সে এগুলো করলে ভেরি এক্সপেন্সিভ হবে। যখন স্পেশাল অডিট দেয়, এই একই মানুষকে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন স্পেশাল অডিট করো, তখন দেখবেন যে সে অনেক কিছুই ধরতে পারছে যেটা নর্মাল অডিটে করা সম্ভব না। ওয়াই? বিকজ প্রথমত আপনি একটা কোম্পানিতে যাওয়ার আগে যদি আমি বলি যেটা ম্যানেজমেন্ট ফ্রড, এটা যদি আমি আগের বছর অডিট করেছি, যদিও ধরেন ম্যানেজমেন্ট ফ্রড না, কিন্তু আপনি যাওয়ার আগে আমি খালি আপনার কানে একটা কান পড়া দিলাম যে এই ম্যানেজমেন্ট সাথে আমি কাজ করছি, আমি দু একজনের চিনি, দে আর ভেরি ভেরি আনফিটার। হ্যাঁ, আপনি কি ইচ্ছা করলে অবজেক্টিভ থাকতে পারবেন মনের ভিতর থেকে? এটা বলেন দেখি। অডিটে গেলেই কিন্তু আপনার সন্দেহ হওয়া শুরু করবে, হবে না? জি স্যার। ইটস নর্মাল হিউম্যান বিং এর একটা ব্যাপার। সো ওই অডিটরকে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এবং বলছেন যে আমি তোমাকে ফ্রড ইনভেস্টিগেশনের জন্য দায়িত্ব দিচ্ছি বা স্পেশাল অডিট দিচ্ছি, এই টার্মস, তখন কিন্তু শেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জেনেরিক রিপোর্টিং নিয়ে চিন্তিত না যে আইএফআরএস হয়েছে কি হচ্ছে না। দ্যাট ইজ নট ইজ ফোকাস। Meanwhile, their focus is to go deep, very deep into something, very deep, just to where the system is breaking down. ইস্যুটা হয় কি? ইস্যুটা হচ্ছে বাস্তবে কি হয়, আপনাদের বিভিন্ন ক্লায়েন্টে ভাই, ব্রাদার, বোন, সিস্টার এরকম হয়, ফ্রেন্ড হয়। তো তারা মনে করেন তারা অনেকেই কলিগ হয়, পরিচিত হয়, দেশের মানুষ বেড়ে। পরে গিয়ে কি হয়, পরে দেখা যায় যে এরাই কিন্তু ফ্রডের সাথে যুক্ত থাকে, কিন্তু এত মিষ্টি, এত মধুর, এত ভালো, মানে বলার না। পরবর্তীতে একটা প্রবলেম হয়, হওয়ার পরে যখন তাদের আপনি জিজ্ঞেস করবেন, তারা গা ঢাকা দেয়, 1 অথবা 2 হচ্ছে হইল গিয়া দ্য হোল রিলেশনশিপ ব্রেকস ডাউন। ওয়াই? এবং তাদের যখন চাকরি থাকে তখন তারা কোনো শব্দ করে না। আল্লাহ কোনো কারণে তখন when they lose their job, then they start talking, আমি তো অডিটরে জানাইছিলাম, ব্লা ব্লা ব্লা। আরে ভাই, আপনি অডিটর জানাচ্ছেন মানে you should have this অডিটর জানাইছে, which is good. আর আপনি যদি না জানা থাকে, then you are at fault, যে this is the issue. একটু অপিনিয়ন শেয়ার করতে পারছেন? অবশ্যই। আমরা যারা অডিটর, তারা খুব ভালো করে জানি অডিটরের রেসপন্সিবিলিটিটা। আমরা এটাও জানি যে ইরর আর ফ্রড এটা কোথায় কি হতে বা হচ্ছে অনেক সময় বুঝতে পারি না। আবার এটাও জানি যে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশনটা নিয়ে আমরা কতটুকু সেফগার্ড দিচ্ছি। এখানে স্যার একটা এক্সপেকটেশন গ্যাপের ব্যাপারটাও আমাদের মাথায় থাকে, আমরা কি বুঝতে যাচ্ছে। তারপরে এখানে আমার একটা অপিনিয়ন হচ্ছে স্যার, ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটির সাথে কি আমরা এটাকে শেয়ার হোল্ডারদের রেসপন্সিবিলিটি নামে কোনো একটা পয়েন্ট
নতুন করে অ্যাড করা যায় কিনা, এই জায়গাটাকে চিন্তা করা যায় স্যার। তাহলে ওরা আর একটু একবার হইতো বা আর একটু কনসাস হইতো যে আসলে না, শেয়ার হোল্ডার রেসপন্সিবিলিটি, আপনি শেয়ার হোল্ডার রেসপন্সিবিলিটি বলতে কি বোঝান, যে আপনার ইংলিশ পড়তে পারতে হবে? না, তখন সেটা চলে যাবে অ্যাটলিস্ট ম্যানেজমেন্ট এবং শেয়ার হোল্ডার যারা রোলটা প্লে মানে শেয়ার করছে। হোল্ডারের কি রেসপন্সিবিলিটি আপনি মনে করেন, কি রেসপন্সিবিলিটি? আমি মনে করছি স্যার ওরা যে রুলটা বলে দিচ্ছে, ওরা যে স্ট্র্যাটেজিটা করে দিচ্ছে, ওরা কোনো রুল বলছে না, কিছুই বলছে না। ওরা যেটা বলছে আইনে শেয়ার যেমন হোল্ডারের আছে সেমনি করে শেয়ার হোল্ডারের বলতে হবে। এক্সপেকটেশন হতে পারে স্যার, শেয়ার হোল্ডারদের এক্সপেকটেশন হতে পারে, হ্যাঁ, কেন শেয়ার শেয়ার হোল্ডারদের হোল্ডারদের এক্সপেকটেশন ভাঙার জন্যই, শেয়ার হোল্ডারদের এক্সপেকটেশন যেন ভুল ধারণা না থাকে। অডিটের জি, জি। অপিনিয়নটা কতটুকু? 7-8 লাইন সব মিলে, 4-5 লাইন হলো অপিনিয়ন, 3-4 লাইন হচ্ছে বেসিস ফর অপিনিয়ন, তাই তো? এরপরে পুরো রিপোর্ট যে রেখি, ম্যানেজমেন্টের কি দায়িত্ব, অডিটরের কি দায়িত্ব, এগুলো লিখা আছে না? ব্যাপারটা বুঝাইতে পারিনি স্যার। ব্যাপারটা হচ্ছে ম্যানেজমেন্টের থেকে আমি একটা রিটার্ন লিখিত ভাবে নিচ্ছি যে তুমি এটা ঠিকভাবে করেছো, তুমি কোনোভাবে ভুল করো না, এই সেই করো না, কিন্তু শেয়ার হোল্ডাররা কিন্তু আলটিমেটলি কনসিকুয়েন্সটা ওদের কাছে যায় লাস্টলি। এখন অডিটর কি কোনোভাবে এখন লতে নাই, এরকম কিছু নাই, এরকম কিছুকে অ্যাডপ্ট করা যায় যে যেরকম ভাবে আমরা ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিটা রিটার্ন ভাবে নিচ্ছি, সেই রকম ভাবে শেয়ার হোল্ডারদেরকেও কোনোভাবে ইনভলভ করে তাদের কাছ থেকে এরকম একটা রিটার্ন নেওয়া, যে তোমার ম্যানেজমেন্টরা আমার কাছ থেকে যা প্রেজেন্ট করেছে তার মধ্যে তোমার জানা মতে কোনো ভুল নাই। না, কারণ দেখেন, বেসিকলি, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে শেয়ার হোল্ডারই এই বইগুলো আনা হয়েছে, বইগুলো ডিজাইন করা হয়েছে ভেরি অডিট থিওরিটিক্যাল রেজিম বলতে যেটা বোঝায়, আপনি যেটা বলছেন ওনার ম্যানেজমেন্ট। স্যার আবার একটু জি? কারণ কি স্যার, নেচার অ্যান্ড ভ্যালুয়াল বিলিভ যেটা আর কি আমরা যেটা দেখছি বর্তমানে, যে আসলে সবাই মনে করে যে অডিটরই তো এটার জন্য রেসপন্সিবল, আসলে কিন্তু তা না। ওরাও মনে করে, শেয়ার হোল্ডারও মনে করে, এরকমই মনে করে, এইরকম ভাবেই চলছে ওদের এই ভুল না ধারণাটা। না না, শুনেন, আমি বলি, আপনি আপনি বলি, আমি বুঝতে পারছি আপনার গ্রাইফটা কোথায়, যেমন দুঃখটা কোথায়, এটা সবারই দুঃখ। এখন মনে আমার করেন দুঃখটা বুঝতে মানে, হ্যাঁ, যে অডিটরে বকাঝকা করে, সব দোষ অডিটর, যত ঘোষ দ্বন্দ্ব ঘোষ। কিন্তু আপনি যেটা বলছেন যে শেয়ার হোল্ডারদের দায়িত্ব বরাবর, শেয়ার হোল্ডারদের এখানে এই পুরা সাইকেলে শেয়ার হোল্ডার কিন্তু একটা কাজই করে, সেটা হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। সে সেইটাও করতো না, যেহেতু আইনে বলা আছে এই জন্য সে করে, নাহলে সে সেইটাও করতো না। অডিটর ফার্স্টই রিপোর্টে অপিনিয়নটা লিখার পরে, আগে এই এখন যে ফরম্যাটে একটা অডিট রিপোর্ট দেখেন, 2-3 বছর আগে কিন্তু এরকম ফরম্যাটে ছিল না। আগের ফরম্যাটে কিন্তু ছিল অডিটরের কি দায়িত্ব, ম্যানেজমেন্টের কি দায়িত্ব, তারপরে কি অপিনিয়ন। এখন শেয়ার হোল্ডার এত টায়ার্ড হয়ে যায় অপিনিয়ন খুঁজে বাই করতে করতে, এই জন্য অপিনিয়নটা সামনে নিয়ে আসছে এই নতুন অডিট ফরম্যাটে, অডিট রিপোর্টের ফরম্যাটে। এর আগে কিন্তু অডিটর রেসপন্সিবিলিটি, ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি আগে ছিল। শেয়ার হোল্ডার রেসপন্সিবিলিটি বুঝে পড়া না, এটা যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজারের কাছ থেকে এটা এক্সপেকটেশন, যে সে তার ফাইন্যান্স জ্ঞান থাকতে হবে এটা পড়ার জন্য। জ্ঞান থাকতে হবে যে আমি এটা দ্বারা অ্যাসেট দ্বারা কি বুঝাইতেছি, what I think is asset in my financial statement. If you know basics of accounting, if you don't know anything, then there is no point. কারণ আমরা কলোকিয়ালি যেটা বলি, ঠিক আছে, তার সবকিছু কিন্তু অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাসেট না। যেমন কোন কোম্পানির মালিক খুব প্রভাবশালী একজন মন্ত্রী, দেশের কথার কথা, তো উনি একটা কিন্তু অ্যাসেট, আমাদের কথায় উনি এই কোম্পানির জন্য অ্যাসেট। কারণ এই কোম্পানি বিপদ আপদে পড়লে, রেগুলেটরের সাথে ঝামেলা টামেলা হইলে, পেনাল্টি ফাইন পড়লে উনি অনেক সময় হেল্প করে, কিন্তু এটাতে অ্যাকাউন্টিং এর পরিভাষায় অ্যাসেট না। আমি কি বুঝাতে পারছি? ইনফ্যাক্ট আমার জানা মতে একটা কোম্পানি 10% শেয়ার হোল্ডার দিয়ে, 10% শেয়ার দিয়ে এমন একজন কোম্পানিটা খুব পরিষ্কার, কিন্তু তারা 10% শেয়ার দিয়ে এমন একজনকে নিয়েছে, এটা শুনতে খুব অবিশ্বাস্য মনে হইলো, জাস্ট টু অ্যাভয়েড ঝামেলা, আননেসেসারি হ্যাসেল যেটা রেগুলেটর ওদের সাথে করে। এই জন্য তার 10% ওদের শেয়ার ছেড়ে দিতে হয়েছে ওনার কাছে, প্রভাবশালী একজন লোকের কাছে, এই বাংলাদেশে, এবং এটা 2024। ও ডিডু, কিন্তু এটা তো কোনো অ্যাকাউন্টিং এর ভাষাতে আপনি বলতে পারবেন নো অ্যাসেট, ওকে অ্যাসেট না, ইটস নট এন অ্যাসেট। আমি কেন এটা আপনি বুঝতেছেন, সো ইজি। আপনি যেটা বলার চেষ্টা করছেন যে শেয়ার হোল্ডার দায়িত্ব কি, শেয়ার হোল্ডার বলবে যে আমার দায়িত্ব কি, প্রিভেনশন, ফ্রড প্রিভেন্ট। ইউজার না শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার হচ্ছে আপনার রিপোর্টের ইউজার। শেয়ার হোল্ডার যেটা বলছে, আপনি এই জন্য বলছেন যে
শেয়ার হোল্ডারকে বলছেন যে দেখো তোমার এখানে ফ্রডের প্রিভেনশন এবং ডিটেকশনের দায়িত্ব কিন্তু ম্যানেজমেন্টের। তুমি আগে ম্যানেজমেন্টের সাথে কথা বলো, ফার্স্টে আমার ফোন উঠাইও না, আমার নামে মামলা দিও না। তারপরে ম্যানেজমেন্টের মধ্যে আবার তিনটা ভাগ আছে, সিএফওর অংশটুকু আছে প্রাইমারি ম্যানেজমেন্ট, দেন রিস্ক, তারপরে ইন্টারনাল অডিট, তারপর হইলাম গিয়ে আমি ফোর্থ ক্যাটাগরিতে আমি গিয়ে আমি লাস্টে ফার্স্টের ফোনটা আমার দিও না, ফার্স্টের ফোনটা আমাকে দিও না। এখন শেয়ার হোল্ডার যদি বলে তাহলে তোমার কাজটা কি? এই কথাটা যখন শেয়ার হোল্ডার বললো তখনই কিন্তু শেয়ার হোল্ডার প্রবলেমে বললো। তার মানে শেয়ার হোল্ডার বুঝেই নেই অডিটর কি কাজ। অডিটরের কাজ কিন্তু ফ্রড ধরা না, গিয়ে গিয়ে খুঁজে খুঁজে আপনার হয়তো শেয়ার হোল্ডার ভাবতে পারে যে অন্য আরেক কোম্পানিতে দেখছি এই একই অডিটর ফ্রড ধরার কাজ করে, তো ওখানে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল ফ্রড ধরে, এই জন্য সে ফ্রড ধরছে। আপনি ডাক্তার এসে বললেন ওটা জ্বর মাপতে, বাসায় গিয়ে 1 মাস পরে ডাক্তারকে চাইছে বলেন যে ডাক্তার তো আমার জ্বর মাইপে দিছিল, জ্বর তো দেখলাম নর্মাল, 1 মাস আসার পরে এসে দেখি তো আমার তো আলসার হয়ে গেছে। আর আপনি ডাক্তারে বলছেন আলসার দেখতে, আপনার না বললে ডাক্তার দেখবে কেন? আর এটা মেইন কথা হচ্ছে স্ট্যাটিউটরি অডিটের ক্ষেত্রে এটা দেখা, হ্যাঁ ম্যাটেরিয়াল ফ্রড সাধারণত ধরতে পারে, খুব ম্যাটেরিয়াল ফ্রড হলে ধরতে পারে, ম্যাটেরিয়াল ফ্রড হলে ধরতে পারে, বাইরে তো মোটামুটি কম বেশি থাক। কিন্তু তার আগে এই জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিলাম না একটা স্লাইডে, মনে আছে বড় বড় ফার্ম কিভাবে ফেল করে গেছে, ম্যাটেরিয়াল ফ্রডও ধরতে পারেনি। ম্যাটেরিয়াল ফ্রড, এই ম্যাটেরিয়াল ফ্রড নিয়ে কথা বলিনি, ম্যাটেরিয়াল ফ্রড নিয়ে বলেছি। এইটা ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং দুঃখজনক ভাবে ওরা তো আর অডিটর না, আর এটা আমাদেরই, এই জন্য অডিট রিপোর্টের মাধ্যমে আমরা কিন্তু শুধু 1 পেজে অপিনিয়ন লিখে বেরোয় যেতে পারতাম, আমরা যাই না, আমরা ম্যানেজমেন্ট তারপর সবার রেসপন্সিবিলিটি লিখে দিই। কেন লিখে দিই? সো দ্যাট দে অ্যাটলিস্ট নো অডিট রিপোর্টে লিখেছে। আপনার আল্লাহ দয়া লাগে রিপোর্ট পড়েন, একটু ধৈর্য ধরে রিপোর্টের ইংলিশটা পড়েন, তারপরে একটা কথা বলতে পারি আমরা, নো প্রবলেম। কারণ আমাদের এখন হয়ে গেছে কি, শোনেন, টাকা দিব ঢাকা স্টাইল, দেশ হলো ঢাকার, সিস্টেম হলো বাংলাদেশের, কিন্তু আমরা আইনটা লন্ডন থেকে নিয়ে আসছি। তো এটার ফলাফল কি হবে এটা তো আপনি বুঝতেই পারছেন। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আর স্যার অ্যাকাউন্টসটাও তো সাইন করার পরে আমরা অডিট করি, তো ওনারা তো সাইন করে দেয়। আরে বাবারে, আপনারা ভুল করেছেন। যে সাইন করছে সে ডাইরেক্টরও সাইন করুক, অথবা মনে করেন এক্সিকিউটিভ ডাইরেক্টর সাইন করবে। এক্সিকিউটিভ ডাইরেক্টর সাথে কি হয়, যে হয়তো একটা সন্তান অনেক সময় মানে শেয়ার হোল্ডার ডাইরেক্টর না হয়, অনেক সময় শেয়ার হোল্ডার ডাইরেক্টর হইতে পারে, যে অ্যাকাউন্ট বানায়। সে নিজে যদি ফট করে সে কি আর আপনার বলবে, সে কি আর প্রবলেম করবে? সে করবে না, সে রিপ্রেজেন্টেশন সাইন করবে। হ্যাঁ আপনি ঠিক যে তারা সাইন করার পরে অডিটর অডিট করছে, হুইচ ইজ কারেক্ট। অডিটর কিন্তু অ্যাকাউন্টস বানাইলে অডিটরের দায়িত্ব নেই না, প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেস্টস উইথ দ্য ম্যানেজমেন্ট। অডিটর হেল্প করতে পারে, অডিটর ডাজ ইট, বাট ইটস নট অডিটরস রেসপন্সিবিলিটি। আপনি ম্যানেজমেন্ট নেবেন, অডিটর দিয়ে ফ্রি খাটাবেন, অডিটর আপনার ফ্রি করে দিচ্ছে, তারপরে আবার অডিটরের বকাঝকা করতেছে, কারণটা কি? ঠিক আছে। এবং attempts to make auditors more responsible for discovering fraud misses the original point that the management is actually responsible for everything within the company, including prevention and detection of fraud. নাহলে আপনি অডিটরের কাছ থেকে চাইতেছেন সমস্ত অডিটর ফরেন্সিক অডিটর হয়ে যায়। আমি প্রায় ইনফ্যাক্ট যে আপনার সাথে কথা বলছি, আগামীকালকে আমরা প্রায় মানে পিরিয়ডিক বেসিসে করি জার্নালিস্টদের সাথে। ইনফ্যাক্ট আমি ক্লাস নিব ওদের কালকে, টুমরো, যেখানে ওদের বলবো যে এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। বলি কিন্তু অনেকগুলো ঠিক হয়েছে, আবার অনেকে হয় নাই, তাদের এখন আমরা হচ্ছে আবার ট্রেনিং দেওয়ার জন্য যে এই জিনিসগুলো বুঝেন, যে এইটা অডিটর আপনি ফোন দিলে না 50 বার ফোন দিয়ে কোনো লাভ নেই। কারণ সে এখন যদি আপনার উত্তর দিতে দেয় তাহলে তার কালকে আইসিবি গিয়ে তারা ধরবে যে তুমি, ক্লায়েন্ট গিয়ে তারা ধরবে যে তুমি কনফিডেন্সিয়ালিটি ভাঙছো কেন, তখন সে কি উত্তর দিবে এটা বলে? আমি কি আপনার দিতে পারছি না পারি নাই? জি স্যার, পারছেন। কারণ জার্নালিস্ট আর নট হিজ রেগুলেটর্স, ঠিক আছে, ইন দ্য ফার্স্ট প্লেস, and until it is in the public he is not supposed to answer to him. Anyway, so এটা ছিল পুরো ফ্রডের অংশ। আমরা এখন চলে যাব হচ্ছে কিসে, কমপ্লায়েন্স উইথ ল এন্ড রেগুলেশন। এগেইন ফ্রডের মতোই ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে ল এন্ড রেগুলেশনের সাথে কমপ্লাই করা। 2 ধরনের ইস্যু আছে, একটা হচ্ছে ডাইরেক্ট, যেগুলো আমাদের কোম্পানি অ্যাকাউন্টস ইম্প্যাক্ট করে, যেমন কোম্পানি লতে বলেছে আইএফআরএস অনুযায়ী অ্যাকাউন্ট বানাতে, আপনি আইএফআরএস অনুযায়ী বানাচ্ছেন কিনা, যদি না বানায় আপনার সিস্টেমে বানান তাহলে প্রফিট একরকম, আইএফআরএস অনুযায়ী বানালে আরেকরকম হবে, এফআরএ একটা অনুযায়ী বানাইছেন কিনা সেখানেও আইএফআরএস এর কথা বলা আছে। এন্ড সেকেন্ড,
আরেকটা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, যেমন লেবার ল মানছেন কিনা, ফায়ার এন্ড সেফটি মানছেন কিনা, হেলথ এন্ড সেফটি, ট্যাক্স এগুলো মানছেন, এগুলো অনেক ক্ষেত্রে ইনডাইরেক্ট ইম্প্যাক্ট আছে বা ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে। যেমন আপনার ট্রেড লাইসেন্স মনে করেন এক্সপায়ার করে গেছে, এটার জন্য আপনার কিন্তু ম্যাটেরিয়াল কোনো খরচ হবে না ব্যবসা আনলেস ধরা পাবো আগ পর্যন্ত। সো কিছু কিছু জিনিস আছে যে রেজিমে ডাইরেক্টলি ইম্প্যাক্ট করে আপনার, আর কিছু কিছু আছে যে যেগুলো আপনাকে অত ইম্প্যাক্ট করে না। অডিটরের কাজ কি? 850 অনুযায়ী, 250 অনুযায়ী, এক, ম্যানেজমেন্টের সাথে ইনকোয়ারি করো, দুই, অন্যান্য রেগুলেটরি বডির সাথে চিঠি আদান প্রদানের রেজাল্ট দেখা, যদি তারা দেখায়, ইউজুয়ালি দেখানো উচিত বাট অনেক সময় দেখাইতে চায় না, তিন, যারা ডাইরেক্টর আছে অডিট কাউন্সিল তাদেরকে জিজ্ঞেস করা যে আপনাদের এই যে বছর ছিলেন আপনাদের কোনো নন অডিট বা নন কমপ্লায়েন্স আপনাদের চোখে পড়েছে কিনা। যখন অডিটরের একটা নন কমপ্লায়েন্স উইথ ল এন্ড রেগুলেশন ধরা পড়ে অডিটরের চোখে, সে ম্যানেজমেন্টের সাথে করতে পারে, এভিডেন্স গ্যাদার করতে পারে, এবং এই যদি না পারে সেই ক্ষেত্রে সে আনকোয়ালিফাইড রিপোর্ট দেওয়াটা অনেক সময় ভেরি ডিফিকাল্ট, বাট ক্যানট সে যে না দিতেই পারবেন। যদি নন কমপ্লায়েন্স পায় তখন কিভাবে রিপোর্ট করবে? ফ্রডের মতোই, অনেকটা ফ্রডের মতোই, যেমন দোজ চার্জ উইথ দ্য গভর্নেন্স তাদেরকে জানাবে, অডিট কমিটিকে জানাবে, শেয়ার হোল্ডারদেরকে অডিট রিপোর্টের মাধ্যমে জানাবে, এবং রেগুলেটরদেরকেও, ঠিক আছে, আপনি লিগাল অ্যাডভাইস দিয়ে জানাতে পারবেন। তো দোজ চার্জ উইথ গভর্নেন্স, অডিট কমিটি, দেন শেয়ার হোল্ডার হচ্ছে অডিট রিপোর্টের মাধ্যমে, এবং থার্ড পার্টি রেগুলেটর হচ্ছে হলো গিয়ে কি বলে ওটাকে, যে অডিটরের উপর কোনো দায়িত্ব আছে কিনা জানানো, যদি দায়িত্ব থাকে তাহলে অডিটর তাকে জানাবে। অনেক দেশে ল বাই ল থাকে যে অডিটর যদি বাই চান্স যেগুলো খুঁজে পায় তাহলে তার জানাইতে হবে এই বডিকে বা ওই বডিকে, এটা রিকোয়ারমেন্ট থাকে। হাউ অডিটর নো ক্লার বলে, নন কমপ্লায়েন্স উইথ লজ অ্যান্ড রেগুলেশন, এটাকে শর্ট করে বলে নো ক্ল্যার, NOCLAR। তো নো ক্লারের ক্ষেত্রে অডিটরের দায়িত্বটা কি থাকে? নো ক্লারের ক্ষেত্রে অডিটরের দায়িত্ব হচ্ছে হইল গিয়া লজ এন্ড রেগুলেশন যেগুলো ডাইরেক্ট ইম্প্যাক্ট দুই রকম হতে পারে, একটা হলো ডাইরেক্ট ইম্প্যাক্ট থাকে এফএস এর উপরে, আরেকটা থাকে যেগুলোর উপর ডাইরেক্ট কোনো ইফেক্ট নাই, ঠিক আছে। যদি ডাইরেক্ট ইম্প্যাক্ট থাকে অডিটরে আরো ইনকোয়ারি করতে হবে ম্যানেজমেন্টের কাছে, দুই, এভিডেন্স গ্যাদার করতে হবে, তিন, স্পেসিফিক প্রসিডিউর চালায়, অডিট প্রসিডিউর রান করে। আপনার পরীক্ষার জিজ্ঞেস করবেন যে কথা না যে এক্স্যাক্টলি কি প্রসিডিউর চালাবা, কিন্তু আপনি যদি বলতে পারেন যে স্পেসিফিক অডিট প্রসিডিউর রান করে অডিটরকে বের করতে হবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর এটার ইম্প্যাক্ট কত টাকা, এবং ওইটা ম্যাটেরিয়াল হলে রিপোর্ট করা। ওয়ারেস বি তে যেটা হবে সেটা হচ্ছে হলো গিয়ে, যেটা বি মানে যেটা ডাইরেক্ট ইম্প্যাক্ট নাই, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো ইম্প্যাক্ট আদৌ আছে কিনা জানানো, এবং বোর্ড অফ ডাইরেক্টর বা দোজ চার্জ উইথ গভর্নেন্স কে জানানো। এটা কোন আইসাতে আছে? আইসা 260, আর আমরা ইন্টারনাল কন্ট্রোলারটা করেছিলাম 265। এটা হচ্ছে নো ক্লার। হ্যাঁ, নো ক্লারের ব্যাপার। এই পর্যায়ে কারো কোনো প্রশ্ন? হ্যালো, হ্যাঁ স্যার, প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে রিলেটেড পার্টি কি? রিলেটেড পার্টি ট্রানজেকশন ইজ ভেরি রিস্কি, কারণ ওই যে আমরা বলছিলাম ফ্রড রিস্ক ফ্যাক্টরের মধ্যে এটা ভেরি মানে প্রমিনেন্ট একটা ইস্যু হচ্ছিল। রিলেটেড পার্টি অ্যারেঞ্জমেন্ট আছে, গ্রুপ অফ কোম্পানি দেখলে আপনি বুঝবেন যে এখানে ফ্রড মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং বলেন, ইনফ্যাক্ট ফ্রডও হইতে পারে। রিলেটেড পার্টি ট্রানজেকশন, so related party transaction requires special attention from the auditors. আইসা 550 তে রিলেটেড পার্টির অডিট এবং কি কি স্টেজে করা লাগে এগুলো সম্পর্কে ডিটেইল বলা আছে। রিলেটেড পার্টি কিভাবে, রিলেটেড পার্টি অ্যাকাউন্টিং নরমাল অ্যাকাউন্টিং এর মধ্যে, রিলেটেড পার্টি নিয়ে একটা স্পেসিফিক যে কি সেটা আছে IAS, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে IAS 20। ওটার মধ্যে রিলেটেড পার্টি কেমনে মাপতে হবে ছিল বলে নাই, বলছে রিলেটেড পার্টির সাথে ট্রানজাকশন সেই ট্রানজাকশনটা ডিসক্লোজ করতে হবে, যেমন কত টাকা ট্রানজাকশন, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কত টাকার, ডাউটফুল ডে কত, এবং এক্সেস কত রেকগনাইজ করছে। রিলেটেড পার্টির ক্ষেত্রে প্রথমে প্ল্যানিং এর সময় রিলেটেড পার্টি আর ইনহেরেন্টলি কমপ্লেক্স বিকজ অফ দ্য ফলোইং রিলেশনশিপ এন্ড দ্য স্ট্রাকচার,
information system may be unable to identify related party transaction, নর্মাল মার্কেট টার্মস থাকে না, এবং ফ্রড হওয়ার সম্ভাবনা। প্ল্যানিং এর সময় এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি যখন একটা কোম্পানি করতে গেলেন, একটা মালিকের আন্ডারে চারটা কোম্পানির অডিটই আপনার গেছে, আপনার তখন মাথায় রাখতে হবে যে নর্মাল মার্কেট টার্মস একজনের জন্য ধার দেয় না, ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি, কমপ্লেক্সিটিও বেশি, কথাটা বুঝছেন। এবং ইনফরমেশন সিস্টেম অনেক সময় বুঝে না যে এটা কি রিলেটেড পার্টি, কারণ ও বলে না যে মালিকানা একই একই মালিকের। আপনার হয়তো কম্পিউটার সিস্টেম দেখেছে এটা তো আরেকটা কোম্পানি, উইচ ইজ ট্রু, বাট এটা যে রিলেটেড পার্টি কম্পিউটার থেকে ধরতে পারছে না, কারণ উপরে গিয়ে দেখা যাচ্ছে মালিক একটাই, কম্পিউটার সেটা ধরতে পারছে না। বা মালিকের বউ নামে এক কোম্পানি, মালিকের বউ একটা কোম্পানি চালায়, সে নিজে একটা কোম্পানি চালায়, স্টিল রিলেটেড পার্টি বিকজ কন্ট্রোল বাই সিমিলার এন্টিটি। দেন ডিটেল ওয়ার্কের ক্ষেত্রে আপনি কি করবেন, দুইটা সেকশন, একটা হচ্ছে প্রসিডিওর, আর একটা হচ্ছে কি কি প্রসিডিওর চালায় কি কি এভিডেন্স গ্যাদার করবেন। প্রথমত এক হচ্ছে ট্রানজেকশন এন্ড ব্যালেন্স, মিটিং মিনিট থাকতে হবে, লোন কনফার্মেশন, ব্যালেন্স কনফার্মেশন নিতে হবে, এবং এক কোম্পানি আরেক কোম্পানি ইনভেস্টমেন্ট করলে ওই ইনভেস্টমেন্ট গুলা ভালো করে রিভিউ করতে হবে। প্লিজ 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 ট্রাই টু মেমোরাইজ দিস, কারণ এই কোশ্চেন গুলো অনেক সময় ডিফিকাল্ট থাকে এবং অনেকে আনসার করতে পারেন, তারা বুঝে না যে রিলেটেড পার্টি ট্রানজেকশন সাধারণত কোন কোন এরিয়াতে হয়। দেখা যায় এক কোম্পানি আরেক কোম্পানি ইনভেস্ট করছে, অথবা এক কোম্পানি আরেক কোম্পানি ধার দিচ্ছে, অথবা এক কোম্পানি আরেক কোম্পানি বিক্রি কেনা বেচা করছে, এইসব ক্ষেত্রে হয়। বা অ্যাসেট ট্যাসেট একজনের কাছে ট্রান্সফার হয়েছে, সেই ক্ষেত্রে আপনার মিটিং মিনিট পড়া, ট্রানজাকশন ডিটেল ট্রানজাকশন গুলো দেখা। 3 নম্বর হচ্ছে হইলো গিয়ে আপনার মনে করেন ইনভেস্টমেন্ট ট্রানজাকশন ভালো করে রিভিউ করা, একজন আরেকজনের চিঠি পাঠায় লোনের কনফার্মেশন নেওয়া। এভিডেন্স হচ্ছে হইলো গিয়া আপনি কি এভিডেন্স ম্যানেজমেন্টের সাথে আলাপ করবেন যে আপনি এই ট্রানজাকশন করছেন কেন, এই টার্মস এন্ড এঙ্গেজমেন্ট আপনার কোনো চিঠিতে লেখা আছে কিনা, এক্সপ্লেনেশন গুলো মিলাই দেখবেন যে এক্সপ্লেনেশন গুলো মানে ম্যানেজমেন্ট যে এক্সপ্লেনেশন দিচ্ছে সেগুলো কি মিলছে কিনা, এবং কনফার্মিং ইনফরমেশন উইথ দ্য পার্সনস অ্যাসোসিয়েটেড, লয়ার হতে পারে, ব্যাংক হইতে পারে, গ্যারান্টর হতে পারে, এগুলা। এবং সমস্ত আরপিটি অর্থাৎ রিলেটেড পার্টি ট্রানজাকশন আইডেন্টিফাই করা হয়েছে কিনা, অ্যাটলিস্ট ম্যাটেরিয়াল গুলা। এন্ড ফাইনালি রিটেন রিপ্রেজেন্টেশন নেওয়া, কারণ আপনি তো আপনার বলে না দিলে হাজার হাজার ট্রানজাকশন আপনার ধরতে পারবেন যে কোনটা রিলেটেড পার্টি কোনটা রিলেটেড পার্টি না। তো এই মর্মে রিলেটেড পার্টি গুলো যে ডিসক্লোজ করছে সেই মর্মে একটা প্রত্যয়নপত্র নেওয়া, মানে রিপ্রেজেন্টেশন লেটার আর কি। এন্ড অ্যাকাউন্টসটা অডিট এভিডেন্স সাথে পড়া একই সাথে, যে আমি এই এভিডেন্স পাইছি, এটা টেস্ট করে এখন এটা হলো আমার অ্যাকাউন্ট, এই ডিসক্লোজারটা দেওয়ার কথা, এগুলো সে দিছে কিনা, ঠিক মতো মনে করেন ওগুলাকে অ্যাকোমোডেট করে রিপোর্ট করেছে কিনা, IS-24 এর আলোকে এটা দেখা। এইগুলো হচ্ছে আপনার রিলেটেড পার্টি ট্রানজাকশনের কাজ। এই স্লাইডটাতে মোটামুটি সুন্দর করে দেয়া আছে। মানে আপনার প্রথমে ছিল প্ল্যানিং, তারপর হচ্ছে ডিটেল ওয়ার্কের মধ্যে আপনার প্রসিডিউর এন্ড এভিডেন্সে কি কি করবেন এবং রিভিউতে কি দেবেন। এটা যখন আপনি বইতে গিয়ে পড়তে যাবেন তখন দেখবেন আপনার টায়ার্ড লাগতেছে। কেন টায়ার্ড লাগতেছে? কারণ বইতে তো পেজের পর পেজ থাকে, তো অনেক সময় টায়ার্ড লাগে, অনেক সময় দেখে পড়লে একটা ইজিয়ার হয় মনে রাখাটা। আমি এইটা এই স্টেজে প্রসিডিউর স্টেজে কি যদি আপনার পরীক্ষা হলে প্রশ্ন করে যে একটা কোশ্চেনে 2 এর B-তে থাকলো যে এই কোম্পানি 2 এর B ছোট্ট একটা প্রশ্ন দিলে যে এই কোম্পানির ওর ভাই, ওর আপন, ওর ওয়াইফের বা ওর হাজবেন্ডের আরেকটা কোম্পানি আছে যার সাথে ওর ট্রানজাকশন আছে, ওই কোম্পানির অডিটও তোমার দিছে, তুমি প্ল্যানিং এর সময় কি করবা? প্ল্যানিং এর সময় কি করবা? তখন আপনি শুধু প্ল্যানিং অংশটুকু লিখবেন, অপ্রয়োজনীয় ভাবে প্রসিডিউর, এভিডেন্স এবং রিভিউর অংশ লিখে পরীক্ষা হলে সময় নষ্ট করবেন না, বিকজ ইউ উইল নট গেট এনি মার্কস। ঠিক একই ভাবে আপনাকে যদি বলে প্রসিডিউর এন্ড এভিডেন্স কি নিবে, তখন আপনি রিভিউর কাজ শুধু শুধু লেখার জন্য, মনে সান্ত্বনা দেওয়ার জন্য, আর বের হয়ে মানুষের বলার জন্য আমি পরীক্ষা ভালো দিচ্ছি কারণ আনসার তো করছি 100, এইটার জন্য লিখে না। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কোন স্টেজ সম্পর্কে জিজ্ঞেস করছে। বুঝতে পারছেন না? অনেকক্ষণ যাবত কথা চলছে, এবার আপনারা একটু বলেন দেখি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, রিলেটেড পার্টি বুঝতে পারছেন। আমরা আমরা এরপরে রিলেটেড পার্টি বুঝলে, রিলেটেড পার্টি যখন বুঝে যাবেন, তারপরে আপনাদের একটা কোয়েশ্চেন করবো। এখন আমরা একটা কোয়েশ্চেন করবো যেটা আপনারা লিখবেন। হ্যাঁ, লিখবেন, ঠিক আছে? তো আপনার কোয়েশ্চেনের টাইম হচ্ছিল 15 মিনিট, বাট প্লিজ রাইট ডাউন ইন বুলেট পয়েন্টস। আমি জানতে চাবো যে আপনাদের কি অবস্থা। 15 মিনিট সময় পাবেন। ইউর টাইম স্টার্টস নাও। আপনার এই যে কোয়েশ্চেন আপনার স্ক্রিনের উপরে। দেখা যায়? হ্যালো, একটু ছোট করতে হবে।
শোনা যায় কথা? জি স্যার। কেউ কি লিখতে পেরেছেন? 2A তে কি কি ক্রাইটেরিয়া, কি কি প্রথম কোশ্চেনে জিজ্ঞেস করছে যে কোন ট্রানজাকশন যে আপনি এটা আসলেও রিলেটেড পার্টি কিনা, কোন ট্রানজাকশনে কি বৈশিষ্ট্য থাকলে ওইটাকে আপনি মানে চিন্তা করতে পারেন যেটা একটা রিলেটেড পার্টি হতে পারে, বলতে পারেন কি ওইগুলা? স্যার এখানে ফার্স্ট এটা তো বলছে স্যার লিস্ট অফ পসিবল ফিচার্স হুইচ উড লিড ইউ টু ইনভেস্টিগেট পার্টিকুলার তো ওই ট্রানজাকশনে কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে যেটা আপনার মনে সন্দেহের উদ্রেক করবে যেটা একটা রিলেটেড পার্টি ট্রানজাকশন হইতে পারে? অর্থাৎ বেসিক্যালি রিলেটেড পার্টি ট্রানজাকশনের বৈশিষ্ট্যগুলো কি এটাই জানতে চাইছে। হ্যাঁ স্যার, এটা তো হচ্ছে যে ওই দেখা যায় যে আনইউজুয়াল ট্রানজাকশন হইলে আমরা তখন ওটাকে বেশি Very good. ডিপলি হ্যাঁ। দেখি। এটা আচ্ছা, ওই ইনভেস্টমেন্ট বা যে ট্রেড পেয়েবল ট্রেড রিসিভেবল সংক্রান্ত যে ট্রানজাকশন গুলো থাকে ওইগুলোর ক্ষেত্রে স্যার আমরা একটু রিলেটেড পার্টি ট্রানজাকশন থাকতে পারে, ওগুলো আমরা দেখি স্যার। যেমন কারেন্ট নন পার্টিস গুলো দিলে পরে আপনি ওইটার সাথে মিলে দেখতে পারেন যে ডাবল রিলেটেড পার্টি ট্রানজাকশন কিনা, পার্মানেন্ট ফাইল আপডেট করতে পারেন, অথবা কমপ্লেক্স ট্রানজাকশন থাকলে এর মধ্যে রিলেটেড পার্টি আছে কিনা এবং ওইটা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্ট করছে কিনা, ডিসক্লোজার দেওয়া হয়েছে কিনা, ঠিক আছে, রিসিভেবল পেয়েবল যেটা বলেছেন, কনফার্মেশন নেওয়া, বোর্ড মিটিং মিনিট রিভিউ করা, গ্যারান্টর, ব্যাংক লয়ারদের সাথে কথা বলা যে আপনাদের এখানে কোনো জানার মধ্যে কোন রিলেটেড পার্টি ট্রানজাকশন হয়ে থাকতে পারে, রিপ্রেজেন্টেশন লেটার নেওয়া এবং IS-24 অনুযায়ী ডিসক্লোজ করেছে কিনা। উইথ রেসপেক্ট টু 2A আর আপনি এটা আপনার 2A, আমি এতক্ষণ যেটা বললাম সেটা 2A, বা 2A যেটা বলছেন যে লিস্ট অফ পসিবল ফিচার বলতে কি বোঝায়? রিলেটেড পার্টির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি সাধারণত থাকে বলেন দেখি। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে প্রথমত একটা তো অডিটের শুরুতেই আপনার রিলেটেড পার্টির একটা লিস্ট দিয়ে দেবে এবং ওই ট্রানজাকশন এই পার্টি সহ থাকলে, এই পার্টির সাথে কোন ট্রানজাকশন থাকলে আপনার দেখতে হবে যেটা আদৌ রিলেটেড পার্টি কিনা, এবং নতুন কোনো পার্টি যেটা আপনার সন্দেহের উদ্রেক করে সেক্ষেত্রে আপনি কমপ্লেক্স কিনা বা আনইউজুয়াল টার্মস কিনা, ঠিক আছে, তারপরে হচ্ছে ওভারলি কমপ্লেক্স কিনা, আনইউজুয়াল ম্যানার কিনা। হ্যাঁ স্যার অনেক সময় তো দেখা যায় যে একটা কোম্পানি মানে যদি চেয়ারম্যানের যদি একই মানে দুইটা কোম্পানি থাকে এবং অনেক সময় তারা যখন ইন্টার কোম্পানি ট্রানজাকশন করে ওইটাও তো আমরা রিলেটেড পার্টি ট্রানজাকশন হিসেবে ধরি। হ্যাঁ, কমনলি কন্ট্রোলড এন্টিটিস, কারেক্ট। স্যার একটা ইস্যু করতে পারে স্যার, এটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে রিসিভেবল এন্ড পেয়েবল পড়ে আছে, ওইটা ডিসক্লোজারও নাই বাট পড়ে আছে, পেমেন্ট করে ওইটা বল, এটাও কিন্তু স্যার একটা বড় ইন্ডিকেশন স্যার। মানে আপনাকে যেটা বলতে হবে হচ্ছে প্রথমত এক হচ্ছে যেগুলো লজিক্যাল কোনো বিজনেস সেন্স নাই, হয় আপনি রাইট অফ করেন 9 টাকা দিয়ে দেন, 9 মাস চান, কিছু একটা করেন, কিছুই করেন না। ওভারলি কমপ্লেক্স, যতটুকু কমপ্লেক্স হন না তো তার চেয়ে বেশি কমপ্লেক্স। 3 নম্বর হচ্ছে হলো গিয়া আনইউজুয়াল ট্রেড, যে এই সময়ে এত বিক্রি হওয়ার কথা না বাট বিক্রি হয়েছে, তার মানে রিলেটেড পার্টি কাছ থেকে দিচ্ছে, হয়তো রিলেটেড পার্টি যে কোম্পানিটা সে বেনিফিট এনজয় করে, সে করে না, সে করছে কি সে নিজে বিক্রি না করে অন্য পার্টিতে অনেক কম দামে দিয়ে দিচ্ছে, অন্য কোম্পানিটা তার কাছ থেকে কিনে বিক্রি করতেছে কারণ ওর ট্যাক্স কম। আমি কি বোঝাতে পারছি? কোম্পানি এ আর কোম্পানি বি দুটারই একই মালিক, কোম্পানি এ বিক্রি করে লাভ করলে যত টাকা ট্যাক্স তার চেয়ে বেশি লাভ, কম ট্যাক্স হচ্ছে কোম্পানি বি বিক্রি করলে। তো কোম্পানি বির কাছে দিচ্ছে আনইউজুয়াল দামে, একেবারে কম দামে, কোম্পানি বি কিনে ওখান থেকে বিক্রি করে সে প্রফিট করছে এবং কম ট্যাক্স দিয়ে বেরোচ্ছে। রিলেটেড পার্টি ট্রানজাকশন আমরা বলছি না দিস আর ইলিগাল, আমরা বলছি এগুলো আইডেন্টিফাই করলে এগুলো ডিসক্লোজার হয়েছে কিনা ঠিক মতো ওইটা এনশিওর করা। রিলেটেড পার্টি ট্রানজাকশনস আর নট ইলিগাল, এইটা আগে মাথায় ঢুকান, এটা মাথায় ঢুকলে কিন্তু জীবনটা অনেক শান্ত হয়ে যাবে। শুনতে খারাপ লাগলো রিলেটেড পার্টি ট্রানজাকশনস আর নট ইলিগাল, ইটস জাস্ট দ্য ডিসক্লোজার, যে সে ডিসক্লোজ করলে ইটস গুড, ডিসক্লোজ করেন, কথা কি বুঝাতে পারলাম? ডিসক্লোজ না করলে হলে সে IS-24 ভাঙছে, দ্যাট ইজ দ্য সামারি। এবং কমপ্লেক্স, আনইউজুয়াল প্রাইস, আনইউজুয়াল ট্রেড, যেটা তার বিক্রি করার কথা সে ওটা বিক্রি করছে, আনইউজুয়াল দামে বিক্রি করছে, কমপ্লেক্স ট্রানজাকশন হলে অনেক লং আউটস্ট্যান্ডিং রিসিভেবল পেয়েবল, অথবা লো ইন্টারেস্ট রেট, অথবা এক কোম্পানি দিস কোম্পানি কোম্পানি এ ইজ অ্যাক্টিং এজ এ গ্যারান্টর ফর কোম্পানি বি, কোনো সম্পর্ক না থাকলে আপনার আরেকজনের দায় আপনি নিজে যাবেন কেন, ও দিতে না পারলে আমি দিব, তার মানে একটা সম্পর্ক থাকতেই পারে। বোঝা গেল? এগুলো হচ্ছে এই পসিবল ফিচার যদি কোন ট্রানজাকশন দেখেন
তাহলে আপনি দেখবেন যে ওগুলো সম্ভবত রিলেটেড পার্টি কিনা, এবং দেখবেন যে কারেন্ট রিলেটেড পার্টি যে লিস্ট আছে এগুলো আছে কিনা। তখন আমরা যদি থাকে তাহলে তো হয়েই গেল, ডিসক্লোজার আছে কিনা দেখবেন। যদি না থাকে তখন আপনার কারেন্ট লিস্ট আপডেট করতে হবে। উইথ রেসপেক্ট টু দ্য বি রিকোয়ারমেন্ট বি, সেটা হচ্ছে জেনারেল অডিট প্রসিডিউর। কি করবেন জেনারেল অডিট প্রসিডিউর হচ্ছে হলো গিয়া আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া, যেটা প্রথমে কোয়েশ্চেন শুরুতে বলছিলাম রিভিউ করার সময়। জি বলেন। না না আচ্ছা ঠিক আছে, স্লাইডটা বড় হবে। বিতে হচ্ছে জেনারেল প্রসিডিউর, যে আপনি কিছু জানেন। নর্মালি আপনি কোম্পানি অডিট করতে গেছেন, প্রথমে কি করবেন, রিলেটেড পার্টি নিয়ে সমস্ত রিলেটেড পার্টি লিস্ট গুলো নিবেন। সেই লিস্ট দিয়ে পার্মানেন্ট ফাইলে আপডেট করবেন যে রিলেটেড পার্টি যদি কিসে হয়, কনফার্ম দ্য ডাইরেক্টরশিপ ফার্স্ট ইয়ার অডিট হইলে, তারপরে ডাইরেক্টরদের কাছে রিটেন রিপ্রেজেন্টেশন নেওয়া এবং জিজ্ঞেস করা যে আপনাদের এখানে আর কোন রিলেটেড পার্টি ট্রানজাকশন আছে কিনা, এগুলোর বাইরে সমস্ত ট্রানজাকশন লিস্ট করা এবং অ্যাকাউন্টিং রেকর্ড দেখা বিফোর এন্ড আফটার দ্য ইয়ার এন্ড, কারণ ওই ইয়ার এন্ডের আশেপাশে এইসব ট্রানজাকশন গুলো খুব বেশি হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে রিসিভ, যেটা বলছেন বড় বড় লোনস এন্ড রিসিভেবল গুলো দেখা, বোর্ড মিটিং দেখা, এই তো অ্যাকুরেসি অফ ডিসক্লোজার অ্যাজ পার আইএস 24 দেখা। কিন্তু জেনারেল প্রসিডিউর এটা হলো আপনি কোনো কিছু না জেনে আর হচ্ছে কোন একটা ট্রানজাকশন আপনার চোখে বললো যে এই কি ব্যাপার, এই ট্রানজাকশন দেখি এই কোম্পানি বি এর গ্যারান্টি দিয়েছে, কি ব্যাপার দেখি তো কোম্পানি বি রিলেটেড পার্টি কিনা। এইটা হচ্ছে কোন ট্রানজাকশন আপনার সন্দেহ করলে এই ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আপনি যাবেন। আমি কি বুঝাতে পারছি না পারিনি? জি স্যার। ভেরি গুড। তো এরপরে আছে হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। এগেইন আমার এটা খুবই একটা মানে রিজনেবলি পছন্দের জিনিস। এখন হয়তো আপনাদের পরীক্ষায় অত করে আসে না। ওই যে কিছুক্ষণ আগে একজন বলছিল না যে একটা এক্সপেকটেশন গ্যাপ হয়ে আছে, আমরা বলছিলেন না একজন সাংবাদিকদের, হ্যাঁ সাংবাদিকটাও যেটা মনে করে আর কি, হ্যাঁ সবাই এখন মনে করে এই এক্সপেকটেশন গ্যাপটা আছে। আমরা আশা করি এরকম, যেমন আমাদের ক্রিকেট দল নিয়ে আমাদের মেজর এক্সপেকটেশন গ্যাপ আছে। কথাটা বুঝছেন? ব্যাটসম্যান বলেন বোলিং বলেন দুই সাইডই তো গরিবী অবস্থা আর কি। তো ওইরকম এক্সপেকটেশন গ্যাপ অডিটর দিয়েছে। আমরা ভাবি যারা সুপারম্যান, কিন্তু আসলে অডিটররা সুপারম্যান না। যেমন অনেক মালিক এখনো মনে করে অডিটরের দায়িত্ব এখনো 2024 সালে এখন তারা মনে করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো হচ্ছে অডিটরের কাজ। এবং অডিটরের তারা এইটাও মনে করে অডিটরের কাজ হচ্ছে সব ফ্রড খুঁজে বাই করে দেওয়া। ফ্রড যদি অডিটর না লেখে তার মানে কোনো ফ্রড নেই। অর্থাৎ এক কোম্পানি আরেক কোম্পানি কিনতে যায় এবং সে যখন অডিট রিপোর্ট দেখে, অডিট কোম্পানির অডিট রিপোর্টের মধ্যে যখন কোনো ফ্রড লেখা না থাকে তখন সে ধরেই নেই যে কোম্পানিটা ক্লিন, অডিট তো করেছে ব্লাড টেস্টের মতো। এবং 3 নম্বর হচ্ছে অডিটর সমস্ত ট্রানজাকশন চেক করে, হ্যাঁ তাদের ম্যাটেরিয়ালিটি সম্পর্কে কোনো আইডিয়া নেই। এবং অডিট রিপোর্ট কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে থাকা মানেই হচ্ছে এটা কারেক্ট না হলে অডিটর অডিট রিপোর্ট দেয়ই না। এটা হলো আরো ডেঞ্জারাস, এটা সবচেয়ে ওয়ার্স্ট। মানে ওরা মনে করে অডিট রিপোর্টের ভিতরে কি লেখা আছে না লেখা আছে, অনেক সময় এটাও পড়েন। অডিট রিপোর্ট আছে মানে ওনারা অনেকে এটাও ধরে যে আপনি তো অডিট করছেন কেন? আরে বাবার আমি অডিট করে তো ওই রিপোর্টই দিচ্ছি, আমি অডিট রিপোর্ট করে অনুযায়ী রিপোর্টও দিচ্ছি, আপনি রিপোর্ট পড়ছেন না, অডিট রিপোর্ট পড়া লাগবে কেন, আপনি রিপোর্ট দিয়েছেন কেন? আরে কি একটা অদ্ভুত অবস্থা বলেন দেখি। আমি কি বুঝাতে পারছি না? হ্যালো, জি স্যার বুঝাইতে পারছি। আপনার অডিট অনেকে এই যে মনে করেন হঠাৎ করে অনলাইনে দেখে বলবে এই কোম্পানির অডিটর ছিল কোম্পানি ফার্ম এ বা ফার্ম XYZ। যখন বলে ফার্ম XYZ তখন সে বলে কি যে ফার্ম XYZ অডিট করছেন, আপনি অডিট রিপোর্ট দিয়েছেন কেন? এই কোম্পানির ফ্রডের সাথে জড়িত। আরে আপনি অডিট রিপোর্ট দেখছেন না? অডিট রিপোর্ট কেন দেখতে পাবেন? আপনার অডিট রিপোর্ট দিচ্ছেন। আপনার কাছে শুনতে খুব আশ্চর্য লাগে, আমার কাছে শুনতে খুব আশ্চর্য লাগে, কিন্তু যে প্রশ্ন করে তার মনে হচ্ছে সেভাবে এটাই ঠিক। এখানে একটা এক্সপেকটেশন গ্যাপ আছে। তার মানে চারটা লেভেলে। একটা হচ্ছে অডিটর অ্যাকাউন্টস বানায়, সেকেন্ড হচ্ছে অডিটর সব ফ্রড চেক করে, থার্ড হচ্ছে অডিটর সব ট্রানজাকশন চেক করে, এন্ড ফোর্থ হচ্ছে অডিট রিপোর্ট থাকা মানে এটা কারেক্ট। ম্যাটেরিয়ালিটির কনসেপ্টটা তাদের মধ্যে নাই। এখন এই এক্সপেকটেশন গ্যাপ ন্যারো করার জন্য কি করছে, যেমন অডিট রিপোর্টের মধ্যে অডিটর এবং ডাইরেক্টর আপনার স্লাইডটা অন হচ্ছে না।
কি বলেন? দেখতে পান? এবার আসছে। আচ্ছা, এক্সপেকটেশন গ্যাপ ন্যারো করার জন্য কি কি স্টেপ নিচ্ছে? প্রথমত এক অডিট রিপোর্টে তো অপিনিয়নটা থাকে মাত্র 7-8 লাইন বা 10 লাইন, 2টা প্যারাগ্রাফ। এরপরের প্যারাগ্রাফ গুলো তো অডিটরে কি দায়িত্ব, ম্যানেজমেন্টে কি দায়িত্ব ভাগ ভাগ করে দেওয়া, ঠিক আছে? এবং অডিট রিপোর্টের মধ্যে অডিটর অডিটর কেমনে কাজ করে, টেস্ট বেসিসে, রিজনেবল অ্যাসুরেন্স দিবে, সব লেখা আছে। ডাইরেক্টর শেয়ার হোল্ডারের জন্য, ওই যে আপনি বলছেন না শেয়ার হোল্ডারের ভুল ধারণা বাগালেন, শেয়ার হোল্ডার যদি অডিট রিপোর্টটা পড়ার মতো ধৈর্য তার না থাকে, যে অপিনিয়নে 4 লাইন পড়ে, তাহলে ওই শেয়ার হোল্ডারের কমেন্ট তো আমার শোনার দরকার নেই। আনফর্চুনেটলি বাংলাদেশে অনেক কিছু শুনে বুঝে মাথা নিচু করে শুনতে হয়, কিন্তু তার তো ওই রিপোর্টটা পড়তে হবে। রিপোর্ট না পেলে হামক করলে হবে না, কিন্তু তারা পড়ে না। 2 নম্বর হচ্ছে রিপোর্ট বুঝে না স্যার, সত্যি কথা বলতে কিন্তু 90% আমি মনে করি না, আমি মনে করি এটা 96-7% এর কাছাকাছি। আমার মনে হয় আরো বেশি। মেজরিটি পড়ে না, মানে পড়ার ধৈর্য নেই, আপনি মানে জাস্ট পড়বে না, ঠিক আছে? দেন বলা হয়েছে ডাইরেক্টরদের কি রেসপন্সিবিলিটি, এইটাও কিন্তু অডিট রিপোর্টে দেওয়া আছে। হ্যাঁ, ম্যানেজমেন্ট এবং অডিটরের দায়িত্বগুলো দেওয়া আছে। তারপরে এঙ্গেজমেন্ট লেটার সাইন করায় ম্যানেজমেন্টের সাথে, যে বলা যায় যে তোমার দায়িত্ব সেটা বা আমার দায়িত্ব সেটা। এবং অন্যান্য প্রিন্সিপাল যে অডিট কমিটি আছে যার সাথে রিপোর্ট করা। আচ্ছা, এখন আমাদের চ্যাপ্টার একদম শেষের দিকে চলে আসছে। এর সবকিছুর পরও এই যে এক্সপেকটেশন গ্যাপ ন্যারো করলাম, অডিট প্ল্যান করলাম, অডিট প্রসিডিউর নিয়ম মাফিক ভাবে মানলাম, রিপোর্টও করলাম, তারপরেও ভুল হয়। যেটার উদাহরণ আমরা একটা স্লাইডে দেখলাম না, বড় বড় ফার্মের বড় বড় কেস দেখছি না আমরা। স্যার কেন হয় এই স্লাইডটা হচ্ছে এটাতে? তারপর এত কিছু, এত নাটক সিনেমা করার পরে এই রেজাল্ট কেন? ওয়াই? একটা হতে পারে ইফেক্ট ইজ ইমম্যাটেরিয়াল, ওইসব ক্ষেত্রে তো ইফেক্ট ইমম্যাটেরিয়াল হইলে আমরা দেখতাম না। সেকেন্ড হচ্ছে হইলো গিয়া ওই ইভেন্ট ঘটার পরেও অ্যাকাউন্টস এর ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিছে, এটাও হইতে পারে। On 3, finally and very importantly, the auditor procedures carefully planned and executed and documented, তারপরেও could not be detected for some reason. কখন? যখন ভেরি কেয়ারফুলি একটা ফ্রড কিসে করা হয়, এক্সিকিউট করা হয়। যেহেতু কারণ এরর কিন্তু আপনার মনের ভুলে করছে না, ফ্রড আপনি চিন্তা করে প্রত্যেকটা পয়েন্টে লোক হাতে নিয়ে ফ্রড করে যাচ্ছেন। তো এইটার জন্য অডিটর অনেক সময় নেগলিজেন্ট থাকে, এটা যেমন সত্যি কথা। ঠিক একইভাবে অনেক সময় দেখা যায় অডিটরের টুকটাক ভুল থাকে, যেমন মনে করেন প্ল্যানিং দ্য অডিটে ভুল হয়, অডিট পারফর্ম করার সময় লিমিটেশনস থাকে, এবং ভুল কনক্লুশন আছে। এবং এগুলো সাধারণত হয় হচ্ছে কারণ হচ্ছে অডিট রিস্ক অ্যাসেস করতে পারে না অ্যাপ্রোপ্রিয়েটলি, অডিট রিস্ক আইডেন্টিফাই করার পর ওইভাবে কাজ করে না যেভাবে ভাবছে এটা রিস্ক, কিন্তু ওই রিস্ক ভাবা পর্যন্ত ওইটা নিয়ে যে কিছু কাজ করতে হবে অডিট করে নাই। অডিটর অবজেক্টিভিটি যেখানে থ্রেটেন্ড হয়ে যাচ্ছে সেটা নিয়ে একটা প্রবলেম, যেন অডিটর নিজের লোক এটা রিস্ক আইডেন্টিফাই করলে কি আর না করলে কি। এবং এমন একটা এরিয়া যেটা অডিটরের ওর কম্পিটেন্স এরিয়ার বাইরে, যেমন মনে করেন যে বাংলাদেশে ডিরাইভেটিভ অনেকেই অডিট করেনি, কোনদিন করেনি, মোস্ট লাইকলি করবেও না বাংলাদেশে রিসেন্ট টাইম। আমরা নর্মাল ইনস্ট্রুমেন্ট দিয়ে যে পরিমাণ চুরি বাটপারি করছি, এটা তো বিশ্ব চাহিদা রয়, অবাক বিস্ময়। কথাটা বুঝছেন যে এটা কেমনে সম্ভব? কিন্তু আমরা করতেছি তো, বিদেশিরা ডিরাইভেটিভ দিয়ে করছে, আমরা দেখলাম যে না, নর্মাল এগুলো দিয়ে তো করতে পারি। তো অনেক সময় দেখা যায় এগুলো অডিটরের কম্পিটেন্স এরিয়ার বাইরে, অর্থাৎ সে বুঝে না, অডিটর নিজেই ভালো খুব স্ট্রং না ডেরিভেটিভের ক্ষেত্রে, কনসিকুয়েন্টলি যেটা হয়েছে সে অডিট করতে গিয়ে ভুল করে ফেলছে, সেটা হইতে পারে। বুঝতে পারছেন? ওকে, তো দিস ব্রিংস আস টু দ্য ভেরি এন্ড অফ দিস চ্যাপ্টার। মিনওয়াইল আপনাদের কাছ থেকে উইদাউট আপনাদের এক্সপিরিয়েন্স, আমি দেখি যে আপনারা প্রফেশনাল লেভেলে আসছেন, হোয়াট সর্ট অফ এক্সপিরিয়েন্স হেভি আপনার কোম্পানি বা ফার্মের নাম কেউ বলার দরকার নেই, নিজের নামও কিছু বলার দরকার নেই, বাট share your experience of being able to identify any sort of frauds as such. আপনাদের এক্সপিরিয়েন্সে বানায় গল্প বলার দরকার নেই, জাস্ট বলেন যে আমি আমার এক্সপিরিয়েন্সে সার্ভিস অডিট করছি, পাইছি, রেসপন্স এইভাবে রিপোর্ট করছি, বলেন দেখি। স্যার আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি? অবশ্যই বলেন। অনেকগুলো, আমি বেসিক্যালি ব্যাংক অডিটর ছিলাম। হ্যাঁ, তো ব্যাংকের বেসিক্যালি আমি
জি স্যার। আচ্ছা, আমরা চ্যাপ্টার বিসমিল্লাহ বলি। চ্যাপ্টার থ্রি ছোট্ট চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি শেষ হবে, একেবারেই ছোট। এই চ্যাপ্টার শুরু করি, আল্লাহ ভরসা। আমি হালিম ভাইকে চ্যাপ্টার 2 and 3 দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ উনি হ্যান্ড আউট দিয়ে দিবে আপনাদের কাছে। হ্যাঁ, স্লাইড গুলো দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো চ্যাপ্টার 3টা হচ্ছে ইটস অল অ্যাবাউট প্রফেশনাল স্ট্যান্ডার্ডস, অর্থাৎ আপনি যে আচার আচরণ করবেন, যেমন আমরা ইসলামে কি বলি, আমরা হাদিস অনুযায়ী আমল করি, কোরআনে যেগুলো বলছে সেগুলো অনুযায়ী আমল করি, ঠিক একইভাবে আমাদের অডিটর হলে কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের কিসে করতে হবে, কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের মেনে মেনে চলতে হবে, কে এই স্ট্যান্ডার্ডটা দেয়, এইগুলা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টার। খুবই ছোট, বাট উইল সি এই চ্যাপ্টারে আমরা কি কি দেখবো। কারণ দেখবো যে প্রফেশনাল স্ট্যান্ডার্ডটার দরকারটা কি, তারপর হচ্ছে কে এটা ইস্যু করে, এক এক জায়গায় এক রকম কেন, কারেন্টলি কি কি ইস্যু নিয়ে আলাপ হচ্ছে, নতুন কি স্ট্যান্ডার্ড আসছে, এবং সামারি। বোঝা গেল? জি স্যার। প্রফেশনাল স্ট্যান্ডার্ডের দরকারটা কি, প্রফেশনাল স্ট্যান্ডার্ড না থাকলে কি হতো। প্রফেশনাল স্ট্যান্ডার্ড ইন রেসপেক্ট টু অডিট এন্ড ইন্স্যুরেন্স না থাকলে আপনি কম্পেয়ার করতে পারবেন না। অর্থাৎ আপনি বিদেশে গিয়ে একটা রেস্টুরেন্টে দেখলেন একটা মানুষ পর্ক খাচ্ছে, আপনি কি তারা ভালো বলবেন না খারাপ বলবেন, ডিপেন্ড করে আপনি কোন লেন্সে কার ভালো বলবেন, কার তুলনায়। এটা তো আপনি জানেন না। মানে মিনিং, আপনি লোকালি একটা কোম্পানি অডিট করছেন বাংলা স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেটা যদি ইন্টারন্যাশনাল অডিটের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, আপনি কনসলিডেট করতে পারবেন? না স্যার। বাংলাদেশে পারে, বিদেশে পারে না। ওরা কেন জানি পারে না, এটা ওদের ব্যর্থতা। কিন্তু আমরা কিন্তু পারি। কেমনে পারি বলেন দেখি? যেমন মনে করেন একটা আম আর একটা কমলা মিলে কয়টা ফল হইলো? 2টা। কয়টা আম হইলো? 2টা। কয়টা কমলা হইলো? 2টা। এটা হলো বাংলাদেশ। আমরা কেমনে? জিজ্ঞেস করেন কেমনে, বলেন কেমনে? কেমনে স্যার? এই তো দেখছেন কি সুন্দর করে বলছেন, কেমনে স্যার। আপনি যেমন মনে করেন, উদাহরণ দিন, যেমন মনে করেন ব্যাংক। হ্যাঁ, ব্যাংক গুলার কিসে আছে না, সাবসিডি থাকে না, যে সিকিউরিটি হাউসেস, দেখছেন কোন সময় ব্যাংক গুলো অনেক সময় আছে না, এবিসি ব্যাংক সিকিউরিটিজ, দেখেন নাই কখনো? আছে স্যার। আছে। আচ্ছা, ওই সিকিউরিটি হাউসেস এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা মনে করেন আইএফআরএস মেনেই হয়। যখন মনে করেন ব্যাংকের স্ট্যান্ডার্ড আসলো, তখন যেটা হইলো, ব্যাংক যেটা করলো সেটা হচ্ছে, ব্যাংক করলো কারণ দিয়ে আইএফআরএস এর ধার দিয়েও গেল না, গেল কোথায় বলেন? কই গেল? বিআরবিডি সার্কুলার অনুযায়ী গেল। কারেক্ট? সেম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একই স্টোরি, অনেক এনজিও ক্ষেত্রে সেম স্টোরি, বাট ব্যাংকিং দিয়ে বোঝানোর জন্য বলছি। ইন্স্যুরেন্সের একই সেম স্টোরি। তো ওরা ওই অনুযায়ী বানাচ্ছে, তার মানে ওইটা দাঁড়িয়ে কি একটা আম, আর এইটা আইএফআরএস অনুযায়ী এটা মনে করেন একটা কমলা। তা আমি আবার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানালাম, দুটো যোগ করে হয়ে গেল 2টা আম। আমি কি বুঝতে পারছি না? পারিনি? আপনি কি যোগ করতে পারবেন না পারবেন না, আগে সেটা বলেন। পারবো না স্যার। কিন্তু আমরা তো পারতেছি, বুঝেন না? এইটা হলো সমস্যা। আমাদের আইন কি করবেন, কিছু করার তো নাই, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ব্যাংকের ওরা বিআরপিডি মানে, এরা বিআরপিডি মানে না, এই চলতেছে আর কি। মানে ঠিক একই ভাবে আমাদের বাংলাদেশে যখন একটা গ্রুপ কোম্পানি অডিট হয়, সেটা যদি ইউকে তে আপনি কনসলিডেট করেন, হ্যাঁ, ওরা একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী করছে, আপনি একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী করছে। সো অথবা আপনি একটা কোম্পানি কিনতে চান, ইউকে তে একটা মনে করেন ইজিপ্টে অডিট হচ্ছে, একটা বাংলাদেশে অডিট হচ্ছে, আর আপনি বুঝবেন কি বাংলাদেশে যেটা অডিট হচ্ছে সেটা ওই সেম স্ট্যান্ডার্ড মেনে হয়েছে কিনা। এই কারণে একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড দরকার টু কম্পেয়ার এন্ড মেক ডিসিশন। কথাটা বুঝছেন? কমন স্ট্যান্ডার্ডে অডিট না হলে, প্রত্যেকটা ব্লাড একই স্যাম্পল আন্ডার টেস্ট না করলে আপনি বুঝতে পারবেন না, একই মেট্রিক্সে টেস্ট না করলে আপনি বুঝতে পারবেন না যে এইটার প্রবলেম আছে বা এটা কি আদৌ কম্পেয়ারেবল কিনা, দে আর কম্পেয়ারেবল অর মানে একটার সাথে অ্যাডিটিভ প্রপার্টিজ আছে কিনা। আদার দেন দ্যাট আপনি খালি নাম্বার যোগ করে গেলেই তো করা যাবে না। একটা সামনে লেখা 3 কিলোমিটার আর একটার মধ্যে লেখা 3 ফিট বা 3 কিউবিক লিটার, আপনি দুটো যোগ করতে পারবেন? 3 ফিট আর 3 কিউবিক লিটার? আগে ওই স্ট্যান্ডার্ড হবে স্যার। হ্যাঁ, আগে ওই স্ট্যান্ডার্ডে নিয়ে তারপরে করতে হবে। হ্যাঁ, এই জন্য একটা কমন স্ট্যান্ডার্ড দরকার। সব কান্ট্রি এটা নাই, কিন্তু ব্যবসা তো সমস্ত দেশেই মাল্টিন্যাশনাল কোম্পানি সারা পৃথিবী জুড়ে ব্যবসা করে। কনসিকুয়েন্টলি
যেটা হয়েছে সেটা হচ্ছে এই জন্য একটা কমন স্ট্যান্ডার্ড দরকার ছিল, যে আমাদের অডিটটাও একই স্ট্যান্ডার্ডে হয়েছে, এখন আমরা যোগ করতে পারি। এখন অডিট একটা যেটা আইসা দ্বারা হয়, আর অ্যাসুরেন্স একটা, এইটা হচ্ছে কি দ্বারা হয়, আইএসএ। আমি প্রথম দিন পড়ানোর সময় বলছিলাম না, ওই যে রিভিউ আর কিসে অডিট নিয়ে ডিফারেন্স মনে আছে, যে নেগেটিভ অ্যাসুরেন্স পজিটিভ অ্যাসুরেন্স পড়ানোর সময় আলাপ করেছিলাম, মনে আছে? জি স্যার, জি স্যার। এই পরীক্ষাতেও কিন্তু আসছে, আপনাদের পায়ে ধরলেও লাভ নেই, আপনারা আপনাদের স্টাইলেই চলবেন। এই লাস্ট পরীক্ষাটাতেও কিন্তু আসছে 2400 সিরিজ নিয়ে একটা লাস্ট কোশ্চেনটা, 6 নম্বরের কোশ্চেনটা, যে এই যে রিভিউ স্ট্যান্ডার্ডে রিভিউ আর বেসিক্যালি রিভিউ আর অডিটের মধ্যে প্রাইমারি ডিফারেন্স গুলো কোন জায়গায় আছে, এই যে এইবারই আসছে এই লাস্ট পরীক্ষাতে, কিন্তু পাত্তা দেন না আপনারা আপনাদের ছেলে। তা আপনি লেখার পরে স্যার খারাপ, টিচার খারাপ, আমি ঠিক আছে। এনিওয়ে, তো রিভিউ স্ট্যান্ডার্ড বা অ্যাসুরেন্স এনগেজমেন্ট যেটা, সেটা হচ্ছে আইএসএই। হ্যাঁ, এটার মধ্যে আইএসআরইএস আমরা দেখবো। আর অডিটের মধ্যে একটা হলো বাংলাদেশের অডিট, আর একটা হলো আদার অডিট আছে, বিভিন্ন অন্যান্য বিভিন্ন জিনিস থেকে অডিট হয়, সেগুলা পরে আর কি। যেগুলা আপনারা কি স্ক্রিন দেখতে পারেন? জি আচ্ছা, ইস্যু এই স্ট্যান্ডার্ড গুলো দেয় কে? দেয় হচ্ছে প্রথমে সবচেয়ে উপরে আছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস। হ্যাঁ, তার 163টা মেম্বার আছে। মেম্বারদের মধ্যে আবার আইএসবি, ইন্টারন্যাশনাল অডিটিং এন্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস বোর্ড হচ্ছে আইফাকের একটা সাব বোর্ড, যার মধ্যে IAASB, ইন্টারন্যাশনাল অডিটিং এন্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস বোর্ড, তারা এই যে নিচে দেখতে পাচ্ছেন না, আইএসএ, এগুলো দেখতে পাচ্ছেন নিচে, এগুলো তারা ইস্যু করে। নিচে আছে IASB, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ওরা ইস্যু করে IFRS। আমি কি বোঝাতে পারছি না পারছি না? এই ডায়াগ্রাম দেখে কি একটু ইজিয়ার মনে হয়? কার থেকে আসতেছে এগুলো? জি স্যার, জি স্যার, জি স্যার, ইজি মনে হইতেছে। আমার তো দুঃখ এইটাই, এমনি যদি পরীক্ষা হলে ছবি দুটো আইতে দেওয়া দিত না, তাহলে মনে করেন সেরকম হতো না। তাহলে এখন মনে করেন আইএসএ তো আপনি জানেন, আইএসএ জানেন, what do you call, review engagement related services, quality control, এগুলো সবই IAASB করে। আর IASB একটা ASB, সেই করে হচ্ছিল IFRS। হ্যাঁ, এবং অডিটিং স্ট্যান্ডার্ডস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড জন্য অথরিটি, এইটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, আনলেস কোন রকম লোকাল ল তার চেয়ে বেশি রিকোয়ার করে। এবং অ্যাম্বিগুইটি অ্যাভয়েড করার জন্য, মানে কোনটা আছে না, অনেক সময় অডিটর বলেন না এটা আমি করবো না, অডিটরের জাজমেন্টের উপর অনেক বেশি ছাড়া আছে, বা যেসব ক্ষেত্রে ম্যান্ডেটরি ওখানে লিখে রাখছে শ্যাল, ম্যান্ডেটরি বুঝতে হবে, এটা করতেই হবে না, তুমি বলতে পারবো না এটা আইসা অনুযায়ী অডিট। বাংলাদেশ যেমন এক্সট্রা কিছু জিনিসপত্র আছে, যেটা যেমন মনে করেন আপনি ব্যাংক অডিট করতে গেলে আপনার এরকম একটা রিকোয়ারমেন্ট আছে না, যে 80% লোন কাভারেজ এই পরিমাণ দেখতে হবে, আছে না? আছে না? নাই। যারা ব্যাংক অডিট করছে তারা জানেন না? একটা ব্যাংকের ব্রাঞ্চ থাকে 100, 150 মিড সাইজ ব্যাংকের, তো সেগুলো কি আপনি 100 ব্রাঞ্চে যাবেন? হ্যালো, না তো তখন বাংলাদেশ ব্যাংক বলছে না, তোমার যেটা করতে হবে সেটা হলো 80% লোন যতক্ষণ না কাভার হবে সেই সবগুলো ব্রাঞ্চ তোমার কাভার করতে হবে। এটা আইসাতে লেখা নেই, এটা বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট, এই জন্য পাঠায় না। আমি কি বুঝাতে পারছি? এবং আইসা থেকে যখন আপনি এটা ডিপার্ট করলেন, কারণ এটা আইসা রিকোয়ারমেন্ট না, তখন আপনার জাস্টিফাই করবেন, আপনার জাস্টিফিকেশন কি বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট। আইসা লোকাল রেগুলেশন ওভাররাইড করেন, যখন লোকাল রেগুলেশনের সাথে একটা কনফ্লিক্ট হয়, যে আইসা অনুযায়ী 90টা ব্রাঞ্চে যাওয়ার কথা, কিন্তু আপনার লোকাল রেগুলেশন 80% কাভার হয়ে যায় 20টা ব্রাঞ্চে গেলি, হ্যাঁ 20টা ব্রাঞ্চে গেলি, তখন কিন্তু আপনার মনে করেন বাকি 10টায় যদি না যান, তখন আপনার জাস্টিফিকেশনটা থাকবে যে না, আমাদের বাংলাদেশ ব্যাংক বলছে রেগুলেটর, এই ভিত্তিতে আমি এখানে গেছি।
লোকাল রেগুলেশন যখন ডিফার করে তখন আপনি মনে করেন লোকাল রেগুলেটর যারা তাদেরকে এনকারেজ করে আপনি আস্তে আস্তে এই পথে আসেন, একটু একটু করে আসেন, হাঁটি হাঁটি পথে আসেন, কিন্তু আসেন। এইটা হলো প্রফেশনাল স্ট্যান্ডার্ডের হিসেবে। বুঝতে পারছেন প্রসিডিউরটা কিভাবে করে? প্রথমত এক হচ্ছে আইএএসবি একটা সাব কমিটি বানায়, যে একটা ইস্যু আসে, আইএসবি কমিটিতে অনেক লোক বসে, তাদের অনেক এক্সপিরিয়েন্স, তারা একটা করে বললো যে আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই, একটা সাব কমিটি করলাম, এবং সাব কমিটি একটা এক্সপোজার ড্রাফট বানায়। বানানোর পরে এটা সবাই দেখার পর এটা সমস্ত মেম্বার, আইফাকের সমস্ত মেম্বার সার্কুলেট করে, যেমন আইসিবিও পায়। আইসিবি পাইলে ইডি কে রিভাইজ করা হয় বেসড অন দ্য কমেন্ট। ওই বাংলাদেশে অনেক সময় পাঠায় বলে আপনার কমেন্টস থাকলে জানান, তখন আমরা কমেন্ট দিলে পরে ওরা যেটা করে সেটা বাংলাদেশে বেসিক্যালি অংশ আইসিবি তে পাঠায়, আইসিবি বা এফআরসি তে পাঠালে এফআরসি আইসিবি ফরওয়ার্ড করে, আইসিবি কাউন্সিল এটা আবার টেকনিক্যাল কমিটিতে ফরওয়ার্ড করে। তখন টেকনিক্যাল কমিটিতে আমরা দেখি এটার মধ্যে আমাদের কোনো কমেন্ট থাকলে আমরা তখন কমেন্টে লিখে আবার কাউন্সিলে পাঠাই, কাউন্সিল আবার ফেরত পাঠায় আইফাকে, ওই কমেন্টটা পাঠায়। এখন আমাদের কমেন্ট দেখার পরে আমরা কমেন্ট করি যে এটা এমনি না করে অমনি করলে ভালো, বা এইটা করা হয়নি, এটা থাকলে পরে আরো ভালো হইতো। তখন ওরা হয় এটা ইনক্লুড করে যে না ঠিক আছে তোমার কমেন্টটা মেনে নিলাম, অথবা ওরা একটা পাল্টা আর্গুমেন্ট দিয়ে জানা যে না এটা আমার দরকার নেই, আমার মনে হয় ওই ক্লজ অনুযায়ী এটা কাভার হয়, সেটা দুইটার একটা। আর যদি মনে করেন যে না আসলে গ্যাপ পড়ে গেছে তখন দিয়ে দিয়ে আমি কি বুঝাতে পারছি না পারি না? প্রথমে সাব কমিটি, সাব কমিটির পরে হলো গিয়ে এক্সপোজার ড্রাফট, এক্সপোজার ড্রাফট ইজ সার্কুলেশন, সার্কুলেশন আবার কমেন্টস আর রিভিউড, কালেক্টেড, রিভিউড এন্ড মানে অ্যাকশন আপন, এন্ড দেন নতুন যে স্ট্যান্ডার্ডটা আসবে ওইটাকে রেকটিফাই করে তারপরে এটা রিলিজ করে। আমি বুঝাতে পারছি না পারি না? জি স্যার, বুঝতে পারছি। গুড। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি বলেন দেখি ওয়ার্ল্ডে কয়েকটা বড় বড় মানে আপনার মনে হয় যে মাথায় কি এমন কোন কান্ট্রির নাম আছে যারা আইসা মানে না? আইসা আইফার যেগুলো মানে না, কারেক্ট কয়টা কান্ট্রির নাম বলতে পারবেন কেউ? ইউনাইটেড স্টেটস গ্যাপ ফলো করে স্যার। ভেরি গুড। ইউনাইটেড স্টেটস ইউএস গ্যাপ ফলো করে, ভেরি প্রেসক্রিপটিভ, গুড আনসার, থ্যাংক ইউ। এনিওয়ান এলস, এনি আদার কান্ট্রি? এনিওয়ান? কে কোন কথা বলবে না? আপনার পাশের দেশ ইন্ডিয়া, সে ফলো করে তার নিজের স্ট্যান্ডার্ড। চায়না ফলো করে তার নিজের স্ট্যান্ডার্ড। জাপান ফলো করে তার নিজের স্ট্যান্ডার্ড, জাপানিজ গ্যাপ। ইউকে আইসা ফলো করে বাট মোর স্ট্রিনজেন্ট ভার্সন। যেমন আইসা, এই জন্য ওরা ইউকের আইসাকে বলে আইসা, ব্র্যাকেটে লেখে ইউকে। তার মানে আপনি ঘুরে ফিরে দেখবেন বড় ইকোনমি অনেকেই কিন্তু ফলো করছেন আইসা। আইসা না, আইসা বা আইসা ফলো করা উচিত। বাংলাদেশে অ্যাডপ্ট করছে, আমরা তো সবসময় অ্যাডপ্ট করার সময় এক নম্বর, তাই জাস্ট ফলোটা করতে পারিনি। ওরা করে না, কারণ ওরা করতে অনেক কারণ, অনেক চেঞ্জ আছে। এই হারমোনাইজেশন গুলো ডিফিকাল্ট কারণ অনেক ইস্যুস আছে, এথিক্যাল ইস্যুস আছে, রিপোর্টিং মানে এগুলা ইস্যুগুলো কিন্তু অনেক সময় পলিটিক্যাল হার্ডলস থাকে, কালচারাল ব্যারিয়ার থাকে। ওরা ইংলিশটা তো ভালো বোঝে না, ওরা ওদের স্ট্যান্ডার্ড বুঝে, অথবা ওরা এটা ওদের অভ্যস্ত, এটাতে ওদের রেগুলেটর আম জনতা সবাই কাজ হয়ে যায়। তারপর এডুকেশন, ল্যাক অফ অ্যাওয়ারনেস সবার মধ্যে, সব দেশে ওরকম নাই। প্লাস এটার মধ্যে অনেক চেঞ্জ করা, আমাদের মতো না যে আমরা নামে মুসলমান, অ্যাক্টিভিটি নেই। ওদের দেশে ওরা অনেক সময় দেখবেন যে ওরা যখন অ্যাডপ্ট করে, তারা দে ফলো দ্য ল টু দ্য লেটার। আমরা অ্যাডপশন পর্যন্ত, এরপরে আগাও নাই মাথাও নেই, এরপরে কেউই ফলো করে না। ব্যাংক আইফারএস ফলো করে না বাংলাদেশে, ইন্স্যুরেন্স করে না বাংলাদেশে, এনজিওরা করে না, করে কি? আমার কোশ্চেন কিন্তু হচ্ছে করেটা কে? তাহলে ছোট কোম্পানির অ্যাকচুয়ালি করা উচিত, থাকে টু ডিফিকাল্ট ফর দেম, তাদের জন্য আইফারএস ফর এসএমএস, কিন্তু এটা নাই। সবাই নাকি অডিট রিপোর্টে লেখা, অ্যাকাউন্টস রিপোর্ট লেখা আইফারএস ফলো করছে। আইফারএস এর মানে অনেকটুকু ক্ষেত্রে ডেভিয়েশন আছে, বাট ওই যে বলে দিচ্ছে। তো এইগুলোর কারণে এখন যদি গ্লোবাল কোম্পানি বাড়ছে, ঠিক আছে, এবং এর ধরনের দুর্ঘটনা ঘটছে, তো সেই ক্ষেত্রে এই জন্য কনভার্জেন্স, অর্থাৎ সবাই যেন একটা স্ট্যান্ডার্ডে আসে, সেই কারণে প্রচুর চেষ্টা চালানো হইতেছে। এবং ন্যাশনাল কালচার, লিগাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমের কারণে এই গ্লোবাল স্ট্যান্ডার্ড এক হচ্ছে না এখন পর্যন্ত।
ইনফ্যাক্ট ইউরোপিয়ান ইউনিয়ন ইচ্ছা করে এখন পর্যন্ত কোনো ডেট দেয় না যে কবের মধ্যে ওরা কনভার্ট করবে, ওখানে বলছে আমরা দেখছি, ঠিক আছে? এবং ওদের কিছু রাইটও দিচ্ছে যে আপনি কিছু অ্যামেন্ডমেন্ট করে তাও তাও আপনাদের নিজস্ব আইনের দোকান, তারা এখনো ঢুকায় না অনেকে, ইউরোপিয়ান ইউনিয়নে অনেকে। আপনারা কি কথা শুনতে পান ভাই? জি জি স্যার। তার মানে পলিটিক্যাল হার্ডেল, লেভেল অফ এডুকেশন, তারপর হচ্ছে ইকোনমিক হার্ডেল, মানে এটা খরচ আছে একটা নতুন স্ট্যান্ডার্ডে যাওয়ার, নতুন সিস্টেম, নতুন পলিসি, পিপলকে ট্রেন আপ করা নতুন সিস্টেমে, দেয়ার এক্সপেন্সেস, পলিটিক্যালি তারা অনেক সময় এমপি মিনিস্টার তো সব জায়গায় একটু দুষ্ট টাইপের হয়, তারাও তেমন একটা আগ্রহ দেখায় না। তারপরে মনে করেন পলিটিক্যাল বলেন, ইকোনমিক্যাল বলেন, এডুকেশন বলেন, যে মানুষ একটা অভ্যস্ত হিসাবে নতুন করে একটা নেওয়ার মতো ইন্টারন্যাশনাল কালচারের বাইরে রেজিস্ট্যান্ট, যেটা আমাদের দেশের নিজেরা আমরা কেন স্বাধীনতা উঠাই বেড়াই দিল, এইসব বইলে টুলে অনেকে চেঞ্জ করে। এগুলি হারমোনাইজেশনের ক্ষেত্রে দিজ আর মেজর চ্যালেঞ্জেস। আমি কি আমি বুঝাতে পারছি প্রফেশনাল স্ট্যান্ডার্ড সম্পর্কে কে ইস্যু করে, কি কি ইস্যু করে? প্রথমত এক পরে হারমোনাইজেশনটা কেন দরকার আমি বলছি, কারণ কমন স্ট্যান্ডার্ডে অডিট না হলে আপনি কম্পেয়ার করতে পারবেন না। ইস্যু করে হচ্ছে আইএএসবি, আইএসবি আইসা ইস্যু করে, আইএসআর ইস্যু করে, আইএসসি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড এক্সটার্নাল এঙ্গেজমেন্ট, রিভিউ সার্ভিসেস রিলেটেড, সরি রিভিউ এঙ্গেজমেন্ট রিলেটেড সার্ভিসেস, কোয়ালিটি কন্ট্রোল, সবগুলো হলে আইএসবি করে। দেন দেন রয়ে গেল আপনার তারপরে রয়ে গেল যে এত কিছু করার পরও আপনাদের অনেকে কিন্তু অনেক বড় বড় ইকোনমি, মানে মনে করেন চায়না, ইন্ডিয়া, ইউএসএ, জাপান, এই তো কয়েকটা অনেকগুলো বড় বড় ইকোনমি বললাম, তারা অনেকেই কিন্তু ফলো করে না। না করার কারণ ওই যে বললাম পলিটিক্যাল কারণ, লেভেল অফ এডুকেশন, ইকোনমিক হার্ডেল, এক একজন এক একটা, বাট করেন, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে করার প্রেশার আসছে, কারণ কি তাদের অনেক কোম্পানি গ্লোবাল হয়ে গেছে, যেখানে রিকোয়ার্ড যে IFRS অনুযায়ী করতে হবে, কস্ট সেভিং টেভিং এর কারণে তারা অনেকে আস্তে আস্তে চিন্তা করছে এটা মুভ করে। ইনফ্যাক্ট আমার নিজের আর্টিকেল লিখে আমার একটা ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্ট ছিল জাপানিজ ক্লায়েন্ট। আমরা বসতাম লন্ডনে, যেটা তারা ব্রাঞ্চ অফিস হিসেবে চালাচ্ছে, বিশাল বড়, মানে ব্রাঞ্চ অফিস, ওরা ঠিক লিগালি ব্রাঞ্চ, বাট দে ডু অলমোস্ট এভরিথিং রিটেল ব্র্যান্ডিং, তারা সবই করে। আর তারা টোকিও স্টক এক্সচেঞ্জ এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ দুইটাতেই লিস্টেড ছিল। আমাদের জানটা মনে কাবাব হয়ে যেত যখন ওরা টোকিও থেকে একবার রিপোর্ট করতো, সেটা আবার ইউকে তে আসতো, ইউকে থেকে আবার আমেরিকা যেত, দুইবার ট্রান্সলেশন হতো। আমি কি বোঝাতে পারছি? টোকিও থেকে শুনছেন না? শুনতেছি Hello? স্যার। শুনছি স্যার। জি স্যার। কারণ কি ওর টোকিওতে রিপোর্ট করতে হলে একবার সারা পৃথিবীর রেজাল্ট এনে টোকিওতে ঢুকাইতে হবে, তবে একবারে বারে লেয়ার্ড ইসে, ওই যে what do you call layered translation। হয়ে গেল না স্যার? হ্যাঁ, স্ট্যান্ডার্ড কি একই ছিল? কন্টিনিউ কোনোদিন আমি এই জন্য তো বললাম 3 জনের 3 রকম। আমাদের ওখানে একরকম করছি আমরা। হ্যাঁ, কোনো কনফ্লিক্ট ছিল? এই যে ওদের স্ট্যান্ডার্ডের মধ্যে কোনো কনফ্লিক্ট ছিল নাকি সিমিলার ছিল স্যার? না না, সিমিলার থাকলে ডান কাবাব হয় নাকি? ওই মানে ইটস নট ক্লিয়ারলি বুঝতে পারছেন যে, হ্যাঁ জি, কথা বোঝা যাচ্ছে না, আমাকে বলেন। হ্যালো, কামরুল হাসান ভাই, আপনার মাইক বন্ধ করেন। আচ্ছা সরি, অন্য কারো মনে ভুলে চাপ পড়ে গেছে। এনিওয়ে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দুইভাবে করা লাগতো। হ্যাঁ, আবার ইউএসএ তে যখন ওরা কনসলিডেট করতো, তখন আবার টোকিওটা নাও, আবার একটা ট্রান্সলেট করে ইউএস গ্যাপে, ওরটাও ট্রান্সলেট করে ইউএস গ্যাপে, ইউরোপিয়ান ইউনিয়নটা ট্রান্সফার করে ইউএস গ্যাপে, তখন তারপর গিয়ে রিপোর্ট করে। তো এগুলা এবং স্ট্যান্ডার্ড ওদের যে গ্যাপ, ওরা জাপানিজ গ্যাপ বলে, ইউএসএ তে বলে ইউএস গ্যাপ, ইউকে তে যেমন মনে করেন আমরা ইউকে যে IFRS ইউকে ভার্সন আছে, আইসে ইউকে, আইএস ইউকে, ওই স্ট্যান্ডার্ড। তো এই সব মিলে একটা মানে কমপ্লিকেটেড সিচুয়েশন ছিল জাপানিজ একটা ব্যাংকের। আমি সব প্রতি বছরই করতে হতো, যেটা আমার পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল, এবং গান কাবাব হয়ে যেত মাঝে মাঝে এই কনসালটেশন হিসেবে। এনিওয়ে, সেই জন্য ওদের দরকার যে ইনক্রিজিং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থাকার ফলে বিকামিং মোর এন্ড মোর ডিফিকাল্ট ওভার সরি বিকামিং মোর এন্ড মোর মানে কিসে মানে ইনকামেন্ট অন দেন, যে আপনারা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করেন, নাহলে আপনাদেরই কষ্ট, খরচও বাড়তেছে, একই কাজ 3 বার করতেছে বসে বসে। এনিওয়ে, এই চ্যাপ্টারের মাঝখানে এই একটা প্রশ্নের উত্তর আমি কেন জানি না, আমি কোনো না মনোযোগ দিয়ে পড়িও নি, এবং প্রত্যেকবার পড়ানোর সময় আমার এই জিনিসটা মনে করি, এই চ্যাপ্টারের মধ্যে ইন্টারনাল কন্ট্রোল কি করতে। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রফেশনাল স্ট্যান্ডার্ড।
যে এই চ্যাপ্টারের মধ্যে ইন্টারনাল কন্ট্রোল কি করতেছে এটা আমি নিজেও জানি না, আসলে জানি। আপনারা কি বলতে পারেন? চ্যাপ্টারের নাম হচ্ছে প্রফেশনাল স্ট্যান্ডার্ড, এটার মধ্যে ইন্টারনাল কন্ট্রোল কি করতেছে আমরা বলেন দেখি। সবাই চুপ। এনিওয়ে, শোনা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, ইন্টারনাল কন্ট্রোলের প্রসেসটা কি? আগে বিজনেস অবজেক্টিভটা আইডেন্টিফাই করেন, প্রফিট মেকিং কেনা, রেভিনিউ সেন্টারের কাজ কি, কস্ট সেন্টারের কাজ কি, পেরোল সেন্টারের কাজ কি, ওই সেন্টারের যেসব রিস্ক আছে রিস্কগুলো আইডেন্টিফাই করা এবং ওই রিস্কের পাশে ইন্টারনাল কন্ট্রোল গুলো ডিজাইন করা এবং ওগুলোর অপারেশন ঠিক করা। অনেক সময় অডিটরদের ডেকে, অ্যাসুরেন্স প্রোভাইডারদের ডেকে বলে আপনি ডিজাইনের উপর কমেন্ট করেন, অথবা বলে যে না ডিজাইন নিয়ে কোনো কমেন্ট করেন না, আপনি শুধু অ্যাসুরেন্স যে অপারেটিং ইফেক্টিভনেস হয় সেইটার উপর কমেন্ট করেন। অথবা অনেক সময় বলে অ্যাসুরেন্স অন দ্য অ্যাপ্লিকেবল রিস্ক, ডিজাইন, অপারেশন, তিনটার রিস্ক গুলা কি, আমি সব রিস্ক আইডেন্টিফাই করতে পারছি কিনা এটা দেখেন, ডিজাইন আমার ঠিক আছে কিনা ওই রিস্ক অনুযায়ী দেখেন, 3 নাম্বার হচ্ছে অপারেশন দেখেন, তিনটাই দেখেন। আমরা 3 লেভেলের কাজ করি। এই 3 লেভেলের কাজগুলোর একটা হচ্ছে ডিজাইন, একটা অপারেশন, একটা হচ্ছে রিস্ক, ডিজাইন, অপারেশন, RDO। হ্যাঁ, তিন ক্ষেত্রেই একমাত্র অপারেশন অফ দ্য সিস্টেম এইটা লিস্ট লিস্ট লেভেল অফ মানে ভেরি হাই লেভেল অফ অ্যাকশন দিতে পারে, বাকিদের জন্য ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। রিপোর্ট গুলো যেমন অপারেশন অফ দ্য সিস্টেম, এইটা যেমন মনে করেন অপারেশন যখন আপনি কন্ট্রোল চেক করতে যাবেন তখন এটা কিন্তু মোর, কারণ ও আপনার ডিজাইন দিয়ে দিচ্ছে, আপনি সেগুলো চেক করবেন। আর যদি আপনাকে বলতে আমার ডিজাইনও রিভিউ করো তখন কিন্তু মোর সাবজেক্টিভ। মানে কারণ আপনি একটা বাসায় আপনারা যখন রাত্রেবেলা সিটকেনি লাগান মেইন ডোরে, একটা লাগাইলেও হয়, অনেকে কিন্তু একটা লাগান এরপর একটা তালাও মারে না। হ্যালো, জি স্যার। তালাও মারে, এরপর আবার অনেকে আবার শিকল দিয়েও বাঁধে, শিকল আছে ছোট ছোট শিকল, শিকল দিয়ে বাঁধে। তো ডিজাইন কোন পর্যায়ে গেলে এটা সিকিউর কে জানে। তো ঠিক একইভাবে ডিজাইন নিয়ে কমেন্ট করাটা সাধারণত রিপোর্টের সাইজ বড় হয়, সাধারণত ন্যারেটিভ আকারের হয়, এবং ফ্রেমওয়ার্ক ডাইরেক্টর প্র্যাকটিশনার কোনো অ্যাপ্লিকেবল রিস্ক যেগুলো থাকে কোনো ফ্রেমওয়ার্ক না দিলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট সাবজেক্টিভ। অপারেশনের ক্ষেত্রে যেটা হয় আপনারা যেটা বললো যে না তোমার ডিজাইনে চিন্তা করতে হবে না, তুমি খালি দেখো যে এই তালাটা কাজ করে কি, আমার কয়টা তালা লাগাইলে ভালো হইতো সেটা তোমার ব্যাপার না, তোমার ব্যাপার হচ্ছে আমি একটা তালাই লাগাইছি এইটা ঠিক মতো কাজ করে দেখো। সো ইট ইজ মোর ফোকাস। অ্যান্ড ফাইনালি রিস্ক, ডিজাইন এন্ড অপারেশন, এই ক্ষেত্রে ইস্যু রিপোর্টে নানান ভ্যারাইটিস অফ ইস্যুজ আসে এবং ইস্যু গুলোর ক্ষেত্রে হাই লেভেল অফ অ্যাকশন দেওয়া খুব ডিফিকাল্ট, কারণ ইটস ভেরি হিউজ, মনে করেন হিউজ এরিয়া, অ্যান্ড রিপোর্টের লেন্থ অনেক লম্বা হয় কারণ প্রত্যেকটাই ভেরি সাবজেক্ট। আদার দেন দ্য অপারেশন মানে হচ্ছে আপনি দেখাই দিলেন এই তালাটা কাজ করে কিনা দেখে, কিন্তু আপনার যদি এসে বলে কোনো অ্যাসুরেন্স প্রোভাইডার বলে যে আমার এখানে কয়টা তালা লাগাইলে আমি সিকিউর থাকবো এটা বলো, এবং 4 নাম্বার হচ্ছে ওদেরকে যে বলছে কি কি রিস্ক আছে বলে, আপনি একটু রিস্ক বলতে পারেন আমার বাসার বাচ্চারা দৌড়ে বাইরে দিতে পারে, এটা একটা রিস্ক। আর একটা হইতে পারে যে রিস্ক হইতে পারে বাইরের লোক ভিতরে ঢুকে দিতে পারে, এটা আরেকটা রিস্ক। আরেকটা ধরে ডাকাত ভাঙিয়ে ঢুকে দিতে পারে, সেটা হলো আরেকটা রিস্ক। এখন আপনি কোন জায়গায় গিয়ে থামবেন? সো রিস্ক অনেক লেভেলে হতে পারে, কিছুগুলো রিমোট, কতগুলো মোর লাইকলি। সো রিস্কের রিপোর্ট গুলো অনেক লম্বা হয় এবং মোর সাবজেক্টিভ, আপনি কোন জায়গায় গিয়ে থামবেন। হ্যাঁ, এইটাই এখানে কম্পারিজন, এই বিভিন্ন ইন্টারনাল কন্ট্রোল সার্ভিস যেগুলো নেয় অ্যাসুরেন্স প্রোভাইডারদের কাছ থেকে, এই 3টা কম্পারিজনের হেডলাইন গুলো মনে রাখবেন, কি কি ইস্যু সাধারণত আসে, রিপোর্টের লেভেল অফ অ্যাসুরেন্স কোনগুলো দেওয়া হয়, অ্যান্ড ফাইনালি রিপোর্টের লেন্থ কত বড়। ঠিক আছে, ইন্টারনাল কন্ট্রোলের কিছু লিমিটেশনস আছে, লিমিটেশন গুলো এটা আমরা লেভেল 1-এই পড়েছি। কি পড়েছি? কলিউশন ঠেকাইতে পারে না, আনইউজুয়াল ট্রানজাকশন ধরতে পারে না, এন্ড ম্যানেজমেন্ট যদি ওভাররাইড করে কন্ট্রোল তখন তার কিছু করেন না। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। এগুলো আমরা লেভেল 1-এই পড়েছি। হ্যাঁ, এবং এই জন্যই কিন্তু আমাদের মেইন অডিট রিপোর্টের ফরম্যাট দেওয়া আছে, যেহেতু এগুলোর আউটকাম ম্যানেজমেন্টের আন্ডারস্ট্যান্ডিং, ম্যানেজমেন্টের এক্সপেকটেশন ডিফার করে এবং আইনে স্পেসিফিক্যালি বলা নেই যেটা করাইতেই হবে, এই কারণে এগুলার
ফান্ডামেন্টাল একটা স্ট্যান্ডার্ড রিপোর্টের ফরম্যাট কোনো জায়গায় দেওয়া নেই, গাইডলাইন দেওয়া আছে, স্ট্যান্ডার্ডাইজ রিপোর্ট নেই, অডিট রিপোর্টের মধ্যে। ঠিক আছে, তা আমরা এখন দেখো এই চ্যাপ্টারটা খুবই ছোট, যেমন বলছিলাম যে কারেন্ট ইস্যু নিয়ে আমরা বলছিলাম হারমোনাইজেশন, ক্ল্যারিটি প্রজেক্ট এন্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড। আমরা দেখলাম যে এই এখনকার ইস্যুগুলো কি হারমোনাইজেশন হয় না কেন? ক্ল্যারিটি প্রজেক্ট কি যে বললাম, ক্ল্যারিটি প্রজেক্ট শ্যাল বলছে, ম্যান্ডেটরি কেসগুলোর ক্ষেত্রে শ্যাল দিয়ে দিচ্ছে যেন ক্ল্যারিফিকেশন, যেগুলো আমার ম্যান্ডেটরি অডিটর হিসেবে আমার এটা করতেই হবে, এন্ড প্রফেশনাল স্কেপটিসিজম নিয়ে আসতে হবে। এখন আপনারা স্ট্যান্ডার্ডে দেখতে পাচ্ছেন এইটাও কানেকশন না, এটা সম্ভবত আপনাদের বইতে হবে। বই আছে কারোর সাথে? জি স্যার, বই হাতে আছে। এটা নাই স্যার, এটা পেয়ে নিউ স্ট্যান্ডার্ড। এটা নাই। নিউ স্ট্যান্ডার্ড এগুলা কিন্তু অডিট স্ট্যান্ডার্ড না, এগুলো আইএফআরএস স্ট্যান্ডার্ড। ভালো করে খেয়াল করুন, এটা আনা হয়েছে কেন, এটা আমি স্লাইডে দিচ্ছি কেন বলেন দেখি। আমাদের ক্লাসে আসার মেইন লক্ষ্য হচ্ছে দিনের শেষে কেউ কারো ভালোবাসা শুক্রবার দুপুরবেলাতে বেশি থাকে না। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে পরীক্ষায় পাস করা। পরীক্ষায় যেটা হয়, হঠাৎ করে মাঝে মাঝে দেখা যায় এক্সামিনার উত্তেজিত হয়ে একটা যদি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, নতুন স্ট্যান্ডার্ড যখন থাকে, চাট করে অডিট পরীক্ষায় ঢুকে যায় একটা ছোট করে 3 নম্বরের প্রশ্ন। যখন যেন আপনারা দেখলে ঘাবড়ে না যান, আরে এটা পত্রিকা আসলো, যদি এটা দেওয়ার কথা না, কিন্তু অনেক সময় দিয়ে দেয়। এটা আমার কয়েকটা আগে একবার অভিজ্ঞতা হয়েছে, হঠাৎ করে দিয়ে দেয়। এবং অনেক সময় চলমান যেগুলো নিয়ে কথা হচ্ছে খুব বেশি, হঠাৎ করে মনে করেন বলবে কি, ইউ নো হোয়াট, এটার উপর কিছু করো, এটা নিয়ে এটা কি স্ট্যান্ডার্ড, এটা সম্পর্কে খুব কমপ্লিকেটেড প্রশ্ন জিজ্ঞেস করেন। আপনি স্ট্যান্ডার্ডের বেসিকটা জানলেই হয়, কিন্তু অনেকে বেসিক না জানার ফলে যেটা হয়, ওই বেসিক 2 নম্বর বা 3 নম্বরের যে প্রশ্নগুলো উত্তর লেখা লাগে ওইটাও জানে না। এখানে 2টা স্ট্যান্ডার্ডের কথা বলা আছে। এরপরে 2024 সালে মানে 25 সাল থেকে রিপোর্ট করতে হবে, 24 সালে ইফেক্টিভ, মানে 23 সাল থেকে আসছে, 24 সালে অন অর আফটার 24 সালে যেটা হবে মানে অ্যাপ্লিকেবল। আর 23 সালেই আসছে দুটোটা, গত বছর লাস্ট ইয়ার অ্যারাউন্ড নিউজ। এরপরে S1 হচ্ছে জেনারেল সাস্টেইনেবিলিটি ডিসক্লোজার। এটা কি, এটার অবজেক্টিভটা কি? যেটা হচ্ছে কোম্পানি যে চলতে পারবে সাস্টেইনেবিলিটি রিলেটেড রিস্ক এন্ড অপরচুনিটিস গুলা নিয়ে ডিসক্লোজারটা যেন শেয়ারহোল্ডারদেরকে দেওয়া হয় এজ এ নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং সেগুলোর মধ্যে যেসব ডিসক্লোজার কভার করে সেগুলো হচ্ছে গভর্নেন্স কেমন, যে আমার প্রসেসেস গুলা কি, কন্ট্রোল এবং প্রসেসেস। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি, অ্যাপ্রোচেস টু অ্যাড্রেসিং, আপনি কি স্ট্র্যাটেজিতে এই রিস্ক গুলা কন্টেইন করবেন, রিস্ক গুলাকে আপনি ম্যানেজ করবেন, এন্ড ফাইনালি কি কি মেট্রিক্স আছে, যে প্রত্যেকটার একটা কোয়ান্টিটেটিভ মেজার দরকার, চেষ্টা করে যে অ্যাজ মাচ এস পসিবল সেগুলো অনুযায়ী এই মেট্রিক্সে আমরা কই আসি কোম্পানি আর কই যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে জেনারেল সাস্টেইনেবিলিটি রিলেটেড ডিসক্লোজার। মানে আইএফআরএস S2 আছে, হ্যাঁ, যেগুলো সাস্টেইনেবিলিটি রিলেটেড, এই জন্য এগুলোকে S দিয়ে লেখে। আর S2 হচ্ছে ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার। স্যার একটা কোয়েশ্চেন করতে পারি স্যার? অবশ্যই। সাস্টেনেবিলিটির সাথে গোয়িং কনসার্নের কোনো রিলেশন করা যাবে কি স্যার কোনোভাবে? গোয়িং কনসার্ন তো পারবেই, সবগুলোর কাজ করবে অফকোর্স। আপনার কোম্পানির যে স্ট্র্যাটেজি, রিস্ক, হ্যাঁ, আপনি আপনার কোম্পানির রিস্ক গুলো কি কি আছে, সেই রিস্ক গুলো কি কি মেট্রিক্স এবং টার্গেট আছে, আপনি কই যাওয়ার চেষ্টা করছেন, কি স্ট্র্যাটেজিতে যাওয়ার চেষ্টা করছেন, সাস্টেইনেবিলিটি রিলেটেড রিস্ক। অর্থাৎ আমি কোম্পানিতে আমাদের ইন্টারনাল অডিট কমিটি আছে, অডিট কমিটি আছে, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে, আমি রেগুলেটরের সাথে আমার মামলা চলতেছে। যেমন অ্যাপেল টেবিলের সাথে 24 ঘন্টা দেখেন না মামলা করতেছে, অ্যাপেল, স্যামসাং, খালি মামলা, মামলা। তো হঠাৎ একটা কোম্পানি এইগুলা মনিটর করার জন্য লোক আছে কিনা, আমরা কিভাবে ফলো আপ করছি, আমার টার্গেট কি, এগুলো নামানোর জন্য, কমপ্লায়েন্সের জন্য কি করা যায়, গভর্নেন্স কি আছে, যে এইটা যে কেউ নতুন একটা প্রোডাক্ট বাই করে দিতে পারে না মার্কেটে, অনেক টেস্টিং এর থেকে। এবং অনেক সময় যে একই মোবাইল সেট এক দেশে বাইরে অন্য দেশে কিন্তু আবার একটু ডিফারেন্ট হয়। যেমন আপনি দেখবেন আইফোন কিনতে দেখবেন একটা হংকং ভেরিয়েন্ট, একটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট, একটা ইউকে ভেরিয়েন্ট, দুবাই ভেরিয়েন্ট আছে না, এরকম বলে না, শুনছেন কখনো? হ্যালো হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। একটু হ্যালো বলে একটু জব দিয়ে না, তো বুঝিয়ে না শুনতেছেন কিনা। তো এই বিভিন্ন সময় যে ভ্যারিয়েন্ট গুলো আইফোন ভাবছি, অনেক সময় দামি ফোন দিকে দেখা যায় দুবাই ভ্যারিয়েন্ট, এটা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট, মালয়েশিয়া ভ্যারিয়েন্ট। কারণ কি, একই ফোন একটু করে চেঞ্জ করে দিচ্ছে ওই দেশের আইনের সাথে কিন্তু জন্য। এইটা হলো গভর্নমেন্ট, যে কে একই ফোন সারা পৃথিবী লঞ্চ করে দিল, ওদের সেটা অ্যালাউড না, ওরা বান করে দিল, তখন এটা বেজ্জতি হবে। তো এটার গভর্নেন্স কি, এটা স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা এমন আস্তে আস্তে কি স্ট্র্যাটেজি, আপনি মনে করেন ওরা ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিসক্লোজ দিবে, আগামী বছর থেকে আমরা
একটা প্ল্যান্টে বডি বানাবো, কিন্তু এই সিম স্লটটা ওই দেশে লাগাবে, কথার কথা বলে। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমার সিম স্লট ওই দেশে যেগুলো লাগাবে সেগুলো বানাবে কোথেকে, যেখানে বানাবে সেখান থেকে শিপে করে নিতে পারবে। রিস্ক, যে ট্রান্সপোর্টেশন রিস্ক আছে, কস্টিং এর একটা ইস্যু আছে, কস্ট এক্সেসিভলি বাইরে যায়, যুদ্ধের কারণে বেড়ে যায়, বিভিন্ন কারণে হতে পারে, লেবার কস্ট থাকতে পারে, হেভি কস্ট থাকতে পারে। এই রিস্ক গুলো আমরা ম্যানেজ করবো কেমন, যে আমরা ইন্স্যুরেন্স নিচ্ছি, তারপর রিস্ক ম্যানেজ করার জন্য আমরা ডেডলাইন আগাই দিচ্ছি, তারপরে রেগুলার মনিটরিং লোক আছে, আমরা পার্ট বাই পার্ট ডেলিভারি নেওয়া শুরু করে দিচ্ছি অলরেডি। আর মেট্রিক্স এন্ড টার্গেট ছিল, আমার 5 তারিখের মধ্যে এগুলো সব ঢুকাই দেবো। আমি কত পার্সেন্ট শিপমেন্ট, যে আমার টার্গেট ছিল 1000 কোয়ান্টিটি, 1000 পিসেস, আমি আমার টার্গেট হচ্ছে মিনিমাম 90% অফ দিস টার্গেট, মিট দ্য 90% অফ দ্য টার্গেট। কোনো এটলিস্ট 900 সেটের যে সিম স্লটটা আমি ওই দেশে পৌঁছাতে পারছি। দ্যাট ইজ ইউর সাস্টেইন, একটা এক ধরনের ডিসপ্লে। আমি কি বুঝাতে পারছি? একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি। আবার আপনি অনেক ভাবে করে দেন, উইমেন, জেন্ডার ডাইভার্সিফিকেশন থেকে শুরু করে এভরিথিং, মেনি থিংস কাম আন্ডার গভর্নমেন্ট। জেনারেল সাস্টেইন, জেনারেল এটা হচ্ছে S2 হচ্ছে ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার, যে ক্লাইমেটের চ্যালেঞ্জেস গুলো মোকাবিলা করার জন্য আপনার কোম্পানিতে কি গভর্নেন্স আছে, আপনার কোনো লোক দায়িত্বপ্রাপ্ত কিনা এটা ওভারসি করার জন্য আপনার স্ট্র্যাটেজি দেখি, যে আপনি যে এত ইট কাঠি পোড়ায় পৃথিবীর বায়ু দূষণ করে প্রোডাক্ট বানাইতেছেন এবং আপনি ক্লাইমেটের বিপদ করতেছেন, এটা কমানোর জন্য আপনি কি স্ট্র্যাটেজি নিচ্ছেন, এবং এই স্ট্র্যাটেজি নিতে গেলে যে প্রসেসের মধ্যে আগাইতে হবে সেটার মধ্যে ক্লাইমেট রিলেটেড কি কি রিস্ক হচ্ছে এবং সেগুলোকে আপনি অফসেট করার জন্য কি করছেন এবং আপনার টার্গেট কি। যেমন আমি মাল্টিনেশনাল কোম্পানির কাজ করি, ওদের আমাদের দেখতে হবে যে আমি কার্বন এমিশনের সাথে আমার রুলের সাথে ওদের, আমার গোলের সাথে ওদের গোল অ্যালাইন কিনা, অনেক দিতে হবে। ওরা ইনফ্যাক্ট সাপ্লায়ারদের থেকেও চেষ্টা করছে সাপ্লায়ারের জন্য কার্বন অফসেট করে, কার্বন গুলো অফসেট করে। তো ওগুলোর ব্যাপারেও আমাদের অনেক সময় পিছিয়ে দিতে হয়, রিটেন কোচিনিয়ান ওদেরকে জি। আমি তো অডিটর, তাহলে ক্লাইমেটের সাথে ওদের কোম্পানির পলিসি হচ্ছে যে আমরা যদি বলি যে আমরা কার্বন নিউট্রাল, তার মানে হচ্ছে আমার কোনো অ্যাক্টিভিটিস এর কারণে কোনো কার্বন হয় না। আমার সাপ্লায়ার যদি আমারই কাজ করে, তখন সে আমার কাজ করতে গিয়ে যদি কার্বন এমিশন করে, সেই কার্বন এমিশন গুলো পরিবেশের ক্ষতি হবে। কনসিকুয়েন্টলি তারা যে কার্বন এমিশন করছে না বা করে থাকলে এটা অফসেট করার কি পদক্ষেপ নিচ্ছে, এই মর্মে তাদের বিবৃতি দিচ্ছে। আমি কি এখন বুঝাতে পারছি? একটা জেনারেল সাস্টেনেবিলিটি, একটা ক্লাইমেট রিলেটেড, দুইটা S1 and S2। ক্লাইমেটটা বোধগম্য হচ্ছে না আর কি, মানে নিজের সাথে মিলাইতে পারতেছে না ক্লাইমেটটা চেঞ্জ। যেমন কার্বন ফুটপ্রিন্টের ব্যাপারটা নতুন করে যে একটা কার্বন এমিশন করে তাহলে এক্সট্রা, যেমন ট্যাক্সেও ঢুকাইছে স্যার, যে গাড়ির ক্ষেত্রে একটা ট্যাক্স রেট দিচ্ছে, অন্যান্য ক্ষেত্রেও একটা IFRS চলে আসছে। তো ওগুলো কি কমপ্লাই হচ্ছে কিনা সেইখানে আমার ফোকাস করাটা হচ্ছে আমার অডিটের দায়িত্ব স্যার। না, এই যে স্ট্যান্ডার্ড গুলো এগুলি অডিটের স্ট্যান্ডার্ড না স্যার, আমি জন্য কোশ্চেনটা করছি আর কি স্যার। তাহলে আমি তো অডিটর। আমি ফার্স্ট এই ক্লাসের শুরুতে কিন্তু ফার্স্টে বলছিলাম যে IFRS, দেখেন খুব বড় করে লেখা IFRS, এগুলো রিপোর্টিং স্ট্যান্ডার্ড। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যেটা আপনি কেন পরে দিচ্ছেন, আমি কিন্তু এটাও বলছি যে কয়েকদিন আগে দিচ্ছেন একটা প্রশ্ন করে দিচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে অডিটে ঢুকে দিচ্ছে, ছোট্ট 2 নম্বরের প্রশ্ন, কিন্তু 2 নম্বরের প্রশ্ন অনেক সময় দেখা যায় নতুন টপিক যদি আলোচনা হয় অনেক সময় ঢুকাই দিলে পরে আপনি যেন ঘাবড়ায় না যান সেই মর্মে এগুলো দেওয়া হয়েছে। কিন্তু ঢুকাইলেও খুব বড় দাগে দেয় না, বড় দাগে দেয় না মানে কি, এরা খুব ওয়াইডলি অ্যাডপ্টেড না, তো এখনো হয়তো বড় দাগে দিবেন, বড় মার্কের প্রশ্ন হতে আসবে না। কিন্তু চিৎকার 2 নম্বর একটা প্রশ্ন দিলেন আপনি ঘাবড়ে যান, নাম হচ্ছে দেখলেন। এই ঘটনাটা অ্যাভয়েড করার জন্য এইগুলো দেওয়া হয়েছে, বুঝতে পারছি। তো এটা দেওয়ার সময় 2টা স্ট্যান্ডার্ডের কথা বলছে, আসলে IFRS S1, ISSB ইস্যু করে জেনারেল সাস্টেনেবিলিটি ডিসক্লোজার, এগুলো মেজারমেন্ট, এগুলো হচ্ছে ডিসক্লোজার। কি কি ডিসক্লোজ করতে হবে রিলেটেড পার্টির মধ্যে, রিলেটেড পার্টি থাকলে তোমার এগুলো ডিসক্লোজ করতে হবে। ঠিক একইভাবে জেনারেল সাস্টেনেবিলিটি, এটা তো সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটাও ডিসক্লোজ করতে হবে। IFRS ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইলে 2024 করতে হবে, এটা ডিসক্লোজ করতে হবে। তুমি কি করছো, গভর্নেন্স কি নিচ্ছ, স্ট্র্যাটেজি কি নিচ্ছ, রিস্ক ম্যানেজমেন্ট কি করছো, মেট্রিক টার্গেট কি করছো, এই 4টা এরিয়াতে কি কি ডিসক্লোজ করতে হবে, কি কি হেডিং এর আন্ডারে। আপনি যদি পরীক্ষা হলে মনে রাখবেন, জেনারেল সাস্টেনেবিলিটি, সিগনিফিকেন্ট সাস্টেনেবিলিটি রিলেটেড রিস্ক এন্ড অপরচুনিটি গুলো ডিসক্লোজ করার অবজেক্টিভ, গভর্নেন্স, স্ট্র্যাটেজি, GSRM
জিএসআরএম এমনি মনে রাখেন, জিএসআরএম গভর্নেন্স, স্ট্র্যাটেজি, রিস্ক, মেট্রিক্স এন্ড টার্গেট। এই চারটা হেডিং এর আন্ডারে আপনার ডিসকাস করতে হবে। আমি এখন কি বুঝতে পারছি, ক্লাইমেটেও একই, গভর্নেন্স, স্ট্র্যাটেজি, রিস্ক এন্ড মেট্রিক্স এন্ড টার্গেট, এই চারটার আন্ডারে আপনার চারটা হেডিং এর আন্ডারে আপনার ডিসকাস করতে হবে। এখন কি বুঝতে পারছেন? আপনার মেজারমেন্ট করতে পারবেন স্যার, কেমনে পরীক্ষা যদি আমার বলেন মাপতে, মাপতে বলবে না, কারণ এই স্ট্যান্ডার্ড মাপামাপি নিয়ে, এই স্ট্যান্ডার্ড মোড ডিসপোজাল নিয়ে। তো আপনারা, আমার ধারণা এখন প্রশ্ন আসলে সর্বোচ্চ আসবে হচ্ছে হলে যে এই কি কি হেডিং নিয়ে এগুলো ডিসকাস করতে বলছে। স্যার বেসিক্যালি হচ্ছে যে এটা ডিসক্লোজার দিতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এই রিস্ক গুলো আছে কিনা, বিশেষ ক্লাইমেটে আর জেনারেল সাস্টেনেবিলিটি। না না, এগুলো ডিসকাস করছে নাকি, সিম্পল, এগুলা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসকাস করছে কিনা, বুঝতে পারছি? ডিসক্লোজ করছে, বাট এটা আমাদের চেকিং করতে হবে অডিটর থেকে তো। আর চেকিং নিয়ে তো এখন তো ডিসকাস করলে আপনি চেক করবেন না, আপনারা তো জিজ্ঞেস হ্যাঁ করতে। ঠিক আছে। আমার ধারণা পরীক্ষা হলে এখনো আপনাকে জিজ্ঞেস করবে না যে এটা কেমন ডিসকাস করবে, চেক করবা, কিন্তু আপনি চেক করতে, আপনি স্ট্যান্ডার্ডটা জানলেই আপনি চেক করতে পারেন। আমি কি আপনাকে বুঝাতে পারছি? আপনার যদি স্কেল দিই আপনি মাপতে পারবেন না। জি জি স্যার, এটা কি এখন ফান্ডামেন্টাল করছে নাকি এটা শুরু করছে মাত্র? এইটা 24 সালের থেকে অ্যাপ্লিকেবল, 1 জানুয়ারি 2024, যতটুকু মনে হয় 1 জানুয়ারি 2024 থেকে 23 সালে, গত বছরের জুন মাসে ইস্যু করছে। 1 জানুয়ারি 2024 থেকে অ্যাডপ্টেবল, তার মানে আপনার অডিট করতে গেলে অ্যাপ্লিকেবল হবে কার জন্য? 2025 সালে যে রিপোর্ট গুলো করবেন 31 ডিসেম্বর সাধারণত, বুঝেন নাই? এটা মনে হয় স্যার এনজিওর জন্য, স্যার এনজিওর জন্য বেশি ইম্প্যাক্ট হবে এটা, এনজিও গুলো সবার জন্য, যে এফআরএস এনজিও ক্লাইমেট বিষয় আছে অনেক। সবার ক্লাইমেটে ইন্টারন্যাশনাল চলতেছে না প্রবলেমটা। আরে এটা আইএফআরএস, আইএফআরএস যে মানে তারই মানতে হবে, যে এনজিও আর মেন সবাই করবে, সবাই অন করতে হবে স্যার এটা। গ্লোবালি এটা প্রবলেম নাই, কথাটা বুঝছেন? আপনারা এখন, আমি কেন এটা আলোচনা করছি, কারণ পরীক্ষা হলে আপনারা একটা কোয়েশ্চেন পেলে তো পুরো বোকা হয়ে বসে থাকবেন, বুঝলেন না, ভয় পেয়ে যাবেন। এরকম যেন না হয়, এই জন্য দেওয়া আর কি, বুঝতে পেরেছেন? গত কয়েক বছর আগে আমার স্টুডেন্টরা মানে একটা কোয়েশ্চেন আসছিল, যেটা আমি পরীক্ষা হলে পরীক্ষার পরে দেখছি, ওই আসা উচিত হয় বাট আসছে, আমি কি করবেন? তো এই জন্য একটা দিন আলোচনা হচ্ছে বিধায় আমি এখানে দিয়ে রাখছি, জাস্ট ইন কেস যদি আসে তখন আপনি at least জানেন, একেবারে বকলম না। এর জন্য এটা অডিট স্ট্যান্ডার্ড না, এটা রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তার আগে এই মুহূর্তে কোনো কারো প্রশ্ন? সবাই চুপ, কোনো শব্দ নেই। হ্যালো, জি স্যার। জি, প্রশ্ন আছে কারো কোনো? না স্যার। ফোনে 6টা বাজতে 5-6 মিনিট, 6-7 মিনিট আছে, তো এখন আর কারো কোনো প্রশ্ন থাকবে না। আরবিতে পড়লে কারো কোনো প্রশ্ন নেই স্যার, সবাই সব বুঝছে। যাক, এনিওয়ে, এইটা হচ্ছে দিস ব্রিংস আস টু দা অলমোস্ট, আই থিঙ্ক এরপর একটা কোয়েশ্চেন আছে যেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, নেক্সট ক্লাস শুরু করবো কোয়েশ্চেন দিয়ে, চেষ্টা করবো কোয়েশ্চেনটা দেখার। আপনাদের স্লাইড পাঠিয়ে দিচ্ছি, আপনারা বলেন। সিনপসিসগুলো আমরা স্যার আপনার বলেন স্যার, সিনপসিসগুলো আমরা মনে হয় পাই নাই একটা। 2 স্যার, 2 না? কেন 2 পাইনি স্যার এখন, 2 স্যার এখন পাইনি। 2 এবং 3 দুটোই আমি আনিমের কাছে পেয়েছি, আনিমের ছিল দিয়ে দিবো। আর আমরা একটু আপনার সংগ্রহ করেন আনিমের কাছ থেকে। কারণ এগুলো নিয়ে প্রশ্ন, আপনারা যে কোয়েশ্চেন গুলো করেন, আপনাদের কাছে এরকম মনে হয় না স্যার আপনি কি পড়ালেন, প্রশ্নে কি আসলো? আপনারা যে প্র্যাকটিস কোয়েশ্চেন করেন, আপনাদের কখনো মনে হয় যে স্যার কি পড়লেন, কি আসলো? হ্যালো, কথা শুনছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। শুরু করতে পারেনি স্যার। হ্যাঁ, আমরা এখনো কোয়েশ্চেন প্র্যাকটিস করি নাই স্যার। সাজেশন আনসার এখনো ওরকম ভাবে শুরু করতে পারিনি স্যার। তো যে ক্লাসে করেছিলাম না অনেকগুলো প্রশ্ন, জি স্যার। আমি বলছি আপনাদের অনেক সময় এরকম স্লাইডে অনেক কিছু দেখতে অনেক ইজি লাগে। হ্যাঁ,
আসলে জিনিসগুলো অত কঠিন না। এবার পরীক্ষা গেলে আপনারা কোশ্চেনের ধার দিয়ে কখনো ঘাবড়ে যান, এই জন্য কোশ্চেন গুলো যারা হাঁটতে তারা পরীক্ষার রিয়েল ওয়ার্ল্ড কোশ্চেন নিয়ে মেজরিটি ক্ষেত্রে অনেক সময় রিয়েল ওয়ার্ল্ড কোশ্চেন দেওয়া হয়েছে। আমাদের পরীক্ষাতে অনেক সময় দেখা যায় মেজরিটি ক্ষেত্রে আইসি লেভেল কোশ্চেন ওরা অনেক সময় হুবহু মাইলে খালি ফান্ডের নাম্বার দেবে, কোম্পানির নাম্বার দেবে। এই কোশ্চেন গুলো আপনাদের প্র্যাকটিসে আছে, বুঝতে পারছেন? সবগুলো না থাকলেও বেশ কটা আছে আপনার ধারণা দেওয়ার জন্য। পরীক্ষা হলে একদম অ্যাকসেপ্ট করেন, আপনাকে কোনো সময় বলবে না বড় কোশ্চেন দিয়ে। বড় কোশ্চেন সবসময় চাইবে এই ক্লায়েন্ট আপনার নেওয়া উচিত হচ্ছে কিনা, এই ক্লায়েন্ট নিয়ে কিভাবে প্ল্যানিং করবেন, কিসব ব্যাপার আপনার কনসিডার করতে হবে, এথিক্যাল ইস্যুস, এইভাবে একটা কোশ্চেন দেবে। এবং 3-4টা কোশ্চেন দেবে, গভর্নমেন্ট কিছু নয়, সিম্পল, জাস্ট কিপ ইট সিম্পল। আপনি একটা 3-4টা চ্যাপ্টার মিলে অনেক সময় একটা কোশ্চেন করে, ওই যে চ্যাপ্টারের যেসব এরিয়া সেসব এরিয়া যদি আপনি মনে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি আনসারও দিতে পারবেন কনফিডেন্ট। মাথা ঠান্ডা করে লিখতে হবে, করতে হবে। এবং টাইম অনুযায়ী, টাইম অনুযায়ী, টাইম অনুযায়ী 3বার বললাম, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। টাইম অনুযায়ী না লিখলে পুরো বিপদ, পারা কোশ্চেন দিয়ে আসতে পারবেন, দ্যাটস স্যাড। এখন বলেন, কারণ ফাইনাল কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আজকে ক্লাস আমি এখানে শেষ করবো। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলেন আয়াত দিলে দেখা হবে। এফআরসি সম্পর্কে একটা কোশ্চেন করার ইচ্ছা ছিল, কিন্তু করবো না স্যার, পাবলিক প্লেসে করবো না স্যার। আমার তো মুখ ছুটে গেছে, আপনি আমাদের বাসায় দিবেন, নিজের বিপদে না হলে না আমাদের বাসায় দিবেন। মানে ভিতরে একটা কোশ্চেন আছে, কিন্তু এখানে সবাই মনের ভিতর আছে, থাক মনেরটা মনেই থাক, কিছু কিছু কথা চাই না বলার। আলোচনাটাও তো এই চ্যাপ্টারে আসছে স্যার, কিন্তু করতে পারছি না, কোশ্চেনটা করতে পারছি না। খুব খারাপ নাকি? আচ্ছা থাক, leave it. যদি আপনি আনকমফোর্টেবল থাকেন লিভ ইট। এনিওয়ান এলস? নাই কারো কোনো প্রশ্ন? আপনারা যে আছেন এটাই তো বেশি, প্রশ্ন না থাকলেও চলবে, আপনারা তো ক্লাসে আছেন, এটি তো একটা প্রাপ্তি, বুঝলেন না? ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ সুস্থ থাকেন, ঠিক আছে? চেষ্টা করেন একটু দেখে আসার, দেখে আসলে হয় কি ক্লাসটা প্রাণবন্ত হয়, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। শুধু শুধু আপনারও সময় নষ্ট হয় না দুপুরবেলা শুক্রবারে, আমারও হয় না, বুঝেন নাই? দয়া করে একটু আমি জানি যে গতবারে চ্যাপ্টারের সিনপসিস ছিল না, কিন্তু বই তো ছিল, বইটা দেখে আসতেন একবার। বইটা দেখে আসতে কিন্তু আপনি আমি প্রশ্ন করতে পারতেন কিছু, নিয়ে অ্যাটলিস্ট বই তো ছিল। জি স্যার। বই নেই সবার কাছে? সফট কপি আছে, হার্ড কপি সবার কাছে নয়। সব কবি তো পড়াও যায়, মানে একটু পড়ে আসলে একটু দেখে আসলে স্যার এটা নিয়ে আরো প্রশ্ন জানান দিয়েছে, স্যার এটা কেন ফ্রিতে উত্তর দিতেছি, তো এটা তো টের পাইতেছি না, বুঝলেন না? একটু দেখে আসেন, তাতে করে হয় কি প্রশ্নগুলো থাকলে আপনি পরীক্ষার আগে একটু কমফোর্টেবল হয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আগামী শুক্রবার।